প্রথমতই ধন্যবাদ জানাই যে আপনারা আমার বা আমি বা আমার টিমের উপরে আস্থা রাখার জন্য যে আমাদের কাছ থেকে আপনারা কিছু শিখতে ইন্টারেস্টেড, এই জন্য শুরুতেই ধন্যবাদ জানাই। এখন আমার যতটুকু এক্সপিরিয়েন্স জার্মানিতে হয়েছে, সো ততটুকুর আলোকেই মূলত কোর্সটা ডিজাইন করা হচ্ছে ওইভাবেই। শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া ওকে, জি এখন ভাই। জি শুনতে পাচ্ছি। ওকে। ভাইয়া শোনা শুনতে যায়। পাচ্ছি। আর যদি ইন কেস বাসার কোনো নয়েজ যায়, আমার বাচ্চাদের কোনো নয়েজ যায়, জাস্ট আমাকে জানালেই হবে। ঠিক আছে ভাই। যাওয়ার সম্ভাবনা কম যেহেতু নয়েজ ক্যান্সেলিং। তো এখানে ইউএসএ থেকে একজন আছে, আমি একটু হুম, ওনার নামটা একটু দেখতে হুম, চাচ্ছি। ওনার টাইমিংটা একটু ডিফারেন্ট, কারণ ইউএসএ তে এখন সকাল। হুম, এই জায়গাতে একটু প্রবলেম। আচ্ছা, মোহাম্মদ হুমায়ুন রাশিদ, আপনি কি জয়েন করেছেন? হুমায়ুন রাশিদ আমি দেখতে পাচ্ছি না যদিও। আচ্ছা, উনি জয়েন করেন। হুম। তো এখন আমরা এখানে মূলত যেটা করব এই কোর্সের মাধ্যমে, আমার যেটা প্ল্যান, যে আমি যে টিকেট গুলো মূলত সলভ করি আইটি জবের, মূল বিষয়টাই হলো টিকেট। আইটি সাপোর্ট, ডেস্কটপ সাপোর্ট, আইটি অ্যাডমিন, মাইক্রোসফট অ্যাডমিন, হোয়াট এভার, মানে আপনি এই যে জব রোল গুলো, এগুলো যেটাতে আপনি জব করবেন, এখানে মূল যে বিষয়টা চলে আসবে যে টিকেট। আপনি টিকেট গুলো কিভাবে সলভ করতেছেন, কত দ্রুত সলভ করতেছেন, রেসপন্স এসএলএ কেমন, রেজলিউশন এসএলএ কেমন। এখানে কারো আইডিয়া আছে হোয়াট ইজ রেসপন্স এসএলএ, রেজলিউশন এসএলএ? এগুলো নিয়ে পরবর্তীতে আমি আলোচনা করব, জাস্ট আইডিয়া জেনারেট করার জন্য যে আপনারা আসলে আইটিতে কতটুকু জানেন। রেসপন্স এসএলএ অথবা রেজলিউশন এসএলএ, এই দুইটা টার্ম। এসএলএ বলতে আমি যেটা জানি সার্ভিস লেভেল এগ্রিমেন্ট একটা। হ্যাঁ, সেটা ঠিক আছে। এখন আইটি সাপোর্টের ক্ষেত্রে এসএল এর অনেকগুলো ডেফিনেশন আছে, বাট আইটি সাপোর্টের ক্ষেত্রে সেটা আসলে কি মিন করে? না ভাই, এর সম্বন্ধে ধারণা নাই। আচ্ছা, এগুলো নিয়ে আমি সরাসরি একটা চ্যাপ্টারই ক্রিয়েট করতেছি ইউডিমি পোর্টালে, যেখানে আমরা টিকেট সিস্টেম, এসএলএ সবকিছু নিয়ে আসসালামু আলোচনা করি আলাইকুম। এখানে। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা এখানে এসএলএ বলতে, যেটা শর্টে আমি বলি, আমরা ক্যামেরা অফ রাখতে পারি, অন রাখতে পারি। এটা ইফতেখার, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছেন আপনি? জি, জি, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তো এখানে এসএলএ, আমি একটা এসএলএ এখানে আজকে এক্সপ্লেন করি, পরবর্তীতে যেহেতু এটা আমরা চ্যাপ্টারে আলোচনা করব, আর কিছুক্ষণ পরে আমি আমার স্ক্রিনটা শেয়ার করব। তো এসএলএ বলতে যেটা বোঝায় জি, জি। সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, সেটা ঠিক আছে। তো সার্ভিস লেভেল এগ্রিমেন্ট বলতে যেটা বোঝায়, আমি একটা টিকেট পেলাম, একটা টেকনিক্যাল প্রবলেম আমার কাছে আসলো। জি। তো এই টিকেটটা আমি কত সময়ের ভিতরে রেসপন্স করতেছি অথবা কত সময়ের ভিতরে আমি সলভ করতেছি, সেটাই মূলত এসএলআইটি তে, যেটা নিয়ে পরবর্তীতে অনেক এক্সাম্পল সহ আসবে। সো এখানে হলো জাস্ট আপনার ইফিসিয়েন্সিটা মেজার করা হয় এসএলআ দিয়ে। কার এসএলআ কত, এখন রেসপন্স এসএলআ একটা আসতে পারে, রেজলিউশন এসএলআ একটা আসতে পারে। সো আমরা ক্যামেরা অফ রাখতে পারি, যদি আপনারা চান, এটা নট নেসেসারি যেহেতু অনেক আচ্ছা। স্টুডেন্ট। তো এখানে এসএলআর বলতে মূলত আমরা আইটি টিকেটের ক্ষেত্রে এটাই বোঝাই যে আমি কত দ্রুত টিকেটটা সলভ করব, অথবা একটা টিকেট আমি পেলাম, তো পাওয়ার পরে যেটা রেসপন্স এসএলএ, এখন সেখানে আপনাকে কোনো না একটা রেসপন্স দিতে হবে, আপনাকে হয়তো একটা কমেন্ট করতে হবে, আই উইল টেক কেয়ার সুন, অথবা হোয়াট এভার, অথবা আপনার টিকেটটাকে সলভ করতে হবে। সো টিকেটটা পাওয়ার পরে আপনাকে 2 ঘন্টার সময় দেওয়া হবে, এই 2 ঘন্টার ভিতরে ওখানে আপনার মিনিমাম একটা রেসপন্স থাকবে। আপনি যে কোনো একটা কমেন্ট করবেন, তাকে একটা ফিডব্যাক দিবেন। সো এটা হলো রেসপন্স এসএলএ।
এখন এই এসএলএ গুলো যদি আপনার ড্রপস হয়, তো সেক্ষেত্রে এটা ম্যানেজারের নোটিশে চলে যায়, যেহেতু ওর কাছে মূলত ড্যাশবোর্ড গুলো থাকে। আর আইটি তে যে ম্যানেজার থাকে তার ড্যাশবোর্ড গুলো এইভাবেই ডিজাইন করা থাকে, তার কাছে সব ফিডব্যাক অটোমেটিক চলে যায়, রিপোর্ট গুলো চলে যায়। তো যে কারণেই এসএলএ অনেক গুরুত্বপূর্ণ একটা টার্ম, যেটা আগেই বলেছি যে পরবর্তীতে আমরা একটা চ্যাপ্টারই আলোচনা করব। তো আজকে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করব। প্রথমত হলো যে আইটি ওয়ার্ক প্লেসে যে ইকুইপমেন্ট গুলো মূলত আমরা ইউজ করি, যেগুলো রিয়েল লাইফ। আর এখানে আমি একটু বলে নিই, যেহেতু অনেকেই অনেক কান্ট্রি থেকে জয়েন করেছেন, আর আমার এক্সপিরিয়েন্স এক্সপার্টাইজ সবকিছু জার্মান কেন্দ্রিক, যে কারণে অনেক কিছু আমাকে জার্মানির আলোকে এক্সপ্লেন করতে হবে। কিন্তু এখানে ওরিড হওয়ার কোনো কারণ নেই, যে আপনি যদি জার্মান স্ট্যান্ডার্ডের সবকিছু জানেন, অনেস্টলি আপনি ওয়ার্ল্ড ওয়াইড ফিট, মানে যে কোনো কান্ট্রির জন্য আপনি ফিট। কারণ এখানে এমন কিছু টেকনোলজি ডিভাইস ইউজ করা হয় যেটা অনেক কান্ট্রিতে ইউজ করা হয় না। তো আমি এখন স্লোলি আমার স্ক্রিনটা শেয়ার করব। একটু টাইম নিচ্ছে। 1 2 3। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন টু? হ্যাঁ। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমি ঠিক আছে। এখানে কিছু মাঝে মাঝে কিছু প্রশ্ন করব, জেনারেল প্রশ্ন, খুব কঠিন কিছু না। যদি জানা থাকে তো যে কেউ রেসপন্স করতে পারেন, তারপর আমি আমার এন্ড থেকে এক্সপ্লেন করব। যেমন এখানে, ওকে, জাস্ট 1 সেকেন্ড। আচ্ছা, এটা আমি প্রেজেন্টেশনটা নিয়ে আসতেছি। কারো জানা আছে যে ডকিং স্টেশন কি? একটা ওয়ার্ক প্লেসে, মডার্ন ওয়ার্ক প্লেসে ডকিং স্টেশন, এই ডিভাইসটা কি, কেন ইউজ করা হয়? জি না ভাইয়া। নো আচ্ছা, ক্লু ভাইয়া। ওকে ওকে ওকে, অলরাইট। আর কারো জানা আছে যে কেউ কি এখানে আউটলুক ইউজ করেন, মানে আউটলুকে অভ্যস্ত, জিমেইল অথবা অন্য কোনো ইমেল প্ল্যাটফর্ম বাইরে? যারা জার্মানিতে আছেন তাদের তো আউটলুক ইউজ করার কথা। আমার আউটলুক ইনস্টল করা আছে, যেটা হটমেল আর কি মনে হয়। আপনি হটমেল কি মিন করতেছেন কিনা জানি না। না না না, তা হটমেল আমি না, আমি ওখানে তো মেসেজ মাইক্রোসফটের আউটলুক মেন করতেছি। তো কারো কি আউটলুক না, আউটলুক এক্সপিরিয়েন্স নেই। কারো আইডিয়া আছে ওএসটি পিএসটি, মানে ওএসটি ফাইল বলতে কি বোঝায়, পিএসটি বলতে কি বোঝায়? পিএসটি হচ্ছে যে মেইলের যে ফাইলগুলি যেখানে থাকে আর কি, সবগুলো মেইল, মানে যেমন আমরা ওয়ার্ডের ফাইলগুলিকে আমরা কিভাবে ডক বলি, এক্সেলকে এক্সএলএস হুম। এভাবে থাকে। আর মেইলের গুলি মানে আউটলুকে যে মেইল ফাইলটা থাকে ওইটার নাম, ওইটার এক্সটেনশন হচ্ছে পিএসটি। আপনি কি ওহিদুর রহমান? জি। হ্যাঁ, পারফেক্ট। হ্যাঁ, এটা আপনি কাছাকাছি চলে গেছেন। পিএসটি বলতে সার্ভারে যে ফাইলটা থাকে। আজকে কনফিউজ হওয়ার কারণে আমি জাস্ট জেনারেল আইডিয়া নিচ্ছি যে আপনার আসলে কতটুকু অভ্যস্ত আইটি সাপোর্টে, আদারওয়াইজ আমি শেখাতে পারবো না ঠিক মতো। আর এখানে আর একটু বলে নেই, আমি কিন্তু কোর্সটা একদম মানে গ্রাউন্ড লেভেল থেকে শুরু করতেছি, বেসিক থেকে শুরু করতেছি। তার কারণ জি আমি জি ধরে ভাইয়া, ঠিক নিচ্ছি যে আছে। আপনাদের কারো কোনো আইটি এক্সপার্টাইজ, আইটি নলেজ নেই। এখানে অনেকেই আছেন যে অনেকের বেসিক লেভেলের জিনিসগুলো আপনাদের অনেকের কাছে ইজি মনে হতে পারে, বিশেষ করে যারা জার্মানিতে আছেন, যারা জার্মান ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ থিসিস অথবা হোয়াটএভার যেটাই করে থাকেন, তাদের অনেকের অনেক কিছু জানা থাকতে পারে। কিন্তু আমি ধরেই নিচ্ছি যে আপনারা কিছুই জানেন না, তাহলে আমার জন্য শেখানো সহজ হবে। আবার এখানে এইচএসসি লেভেলের স্টুডেন্ট আছে, বাংলাদেশ থেকে স্টুডেন্ট আছে, ইউএসএ থেকে আছে, তো যে কারণে আমি ধরে নিই যে আপনারা কিছুই জানেন না।
আর যদি জেনে থাকেন আমার মনে হয় জাস্ট ইগনোর করতে পারেন ওই চ্যাপ্টার, ওই লেকচার, ওই লাইভটা। বাট আমি আপাতত আমার দিক থেকে ধরে নেই যে আপনারা জানেন না। তো ওএসটি পিএসটি যেটা, এটা আমি শর্টে বলি যেহেতু এটা নিয়ে আমার পুরো একটা চ্যাপ্টারই আসবে, যে আউটলুক কিভাবে কনফিগার করবেন এবং আউটলুক প্রোফাইল কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে ইমেলের সাথে সিঙ্ক করবেন, কিভাবে ক্যাশ ডিলিট করবেন, কিভাবে ওএসটি ফাইলটাকে নতুন করে সাজাবেন, ওএসটি ডিলিট করে দিবেন। এখানে এমন কিছু টপিক আসবে যেগুলো খুবই ইন্টারেস্টিং, মানে ধাপে ধাপে। বাট প্রথম চ্যাপ্টার গুলো হয়তো অনেকের কাছে ইজি হতে পারে, বাট ওরি ধর ধাপে ধাপে অনেক কিছুই চলে আসবে, পাওয়ার শেল এর ইস্যু গুলো চলে আসবে। তো আরো অনেক মজার মজার টপিক চলে আসবে। আর শুধু আমি বলবো যে একটু আমার উপরে আস্থা রাখেন, আমি বা আমার টিম, টু বি অনেস্ট আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। কারণ আমার এই কোর্সটা শুধু মানি মেকিং আসলে উদ্দেশ্য না। অনেস্টলি আমার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। যখন আমি মিউনিখ আরিতে জব করি জার্মানিতে, এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি, মানে বিগ ইন্স্যুরেন্স কোম্পানি, যারা জার্মানিতে থাকে তারা জানে। তো সেখানে আমার 9 জন কলিগ ছিল পাকিস্তানি এবং 7 জনের মতো ছিল ইন্ডিয়ান, আমি একা বাংলাদেশি। তারপর যখন এখন একটা জার্মান অটোমোবাইলে জব করি, সেখানে আমি বাংলাদেশি আইটিতে আর বাকি সবাই জার্মান। তো অনেক ক্ষেত্রে বিষয়টা আসলে ফিল করি যে কেন আমি একা। কারণ ওইখানে আসলে জার্মানদের সাথে আমরা যতই ইন্টারেক্ট করি একটা শূন্যতা থেকেই যায়। অনেক সময় একটা শূন্যতা চলে আসে। তো তখন মনে হয় যে এখানে আরেকজন বাংলাদেশি অথবা একজন এশিয়ান থাকলেও মানে তার সাথে অ্যাটলিস্ট ইন্টারেক্ট করা যেত। তো যাই হোক, এই জায়গাগুলো থেকে মনে হয়েছে যে একটা ট্রেনিং করানো উচিত। তো যে কারণে মূলত এই ট্রেনিং এর শুরু করা। যদি আপনারা এই টিকিট গুলো ধরতে পারেন, কনসেপ্ট গুলো বুঝতে পারেন, যে কেউ যে কোনো দেশেই জব পাবেন। আর কোর্সের শেষে আমি কিছু রিয়েল টিকেট, মানে অ্যাজ এ কেস স্টাডির মতো করে কিছু রিয়েল টিকেট দিয়ে দিব, যেগুলা হয়তো আপনারাই সলভ করবেন, পরবর্তীতে আমি আবার সলিউশনও দিয়ে দিব। আর এখানে কারো কোনো সাজেশন, কোনো পরামর্শ থাকলে আপনারা বলতে পারেন। কারণ আমি হয়তো আমার প্রেজেন্টেশনে চলে যাব। যে কোনো অনেস্ট ওপিনিয়ন হয়তো আমাকে গাইড করতে পারেন, এটা এইভাবে না করে এইভাবে করা যায়। কারো কোনো অনেস্ট ওপিনিয়ন থাকলে শেয়ার করতে পারেন। আমি বা- কন্ট্যাক্ট করতে পারি। হ্যাঁ হ্যাঁ, শিওর। হ্যাঁ, ধরেন হচ্ছে আপনি পরবর্তী দিন যে লেকচারটা দিবেন ওটা যদি আমরা একটু আগে থেকে জানি তাহলে আমরা একটু গুগল করে একটু জেনে আসতে পারলাম, তাহলে আমাদের আপনার লেকচারটা বোঝাটা আর একটু সুবিধা হবে। যে গুড যদিও আপনি কোয়েশ্চেন, দিয়ে দিয়েছেন পরে। ভেরি গুড কোয়েশ্চেন। এটা হ্যাঁ, অবশ্য আমার, আমি একটু এটা এক্সপ্লেন করে নিই, এটা আমার আইডিয়ার ভিতরেই ছিল। এটা আমার প্ল্যানটা হলো, আমি তাহলে এটাকে আমি শুরুতে নিয়ে আসি। 1 মিনিট আমি এটা এক্সপ্লেন করে নিই। আহ, এখানে আমি আমার স্ক্রিনটা দেখাই। সো এটা হলো মূলত আমাদের ইউডেমি কোর্স, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমি করতেছি। এটা হলো স্টুডেন্ট ভিউ আর এটা হলো আমার ইনস্ট্রাক্টর ভিউ, যেটা আমি তৈরি করতেছি। এখানে কোর্স কন্টেন্ট গুলো, এটাকে দেখে মিনিমাইজ করা যায় কিনা। ফুল স্ক্রিন করতে চায় নাই, কোথায়? ওয়ার্ক প্লেস, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটার অ্যাটিটিউড আমাদেরকে কিছুদিন পরে দিবেন নাকি? হ্যাঁ, এটা আমি দিব। একটু একটা আমার স্ক্রিন শেয়ারটা মনে হয় চলে গেছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইউডেমি জি ভাই, রিসিপ্ট দেখা যাচ্ছে। ইউটিউব ইউডেমি স্ক্রিনটা দেখা স্ক্রিনটা যাচ্ছে। আচ্ছা। তো এটা আমরা প্ল্যান করতেছি আগামী 1 থেকে 2 সপ্তাহের ভিতরে এটা দিয়ে দিব। কারণ ইউডেমির কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন এখানে আমার 1 ঘন্টা 30 মিনিটের মতো ভিডিও এখন পর্যন্ত আপলোড করা হয়েছে, কিন্তু এখানে আসলে 2 ঘন্টা ক্রস করতে হবে। 2 ঘন্টা ক্রস করলে তারপর আমি এটাকে হয়তো লাইভে নিয়ে আসতে পারবো। তো আমি চেষ্টা করতেছি যত দ্রুত লাইভে নিয়ে আসা যায়। তো
তো আমার যেটা প্ল্যান, যেমন এটা যদি আমরা চ্যাপ্টার 1 ধরি, এখানে যদি অনেক কিছু এখানে অর্গানাইজ করা এখনো বাকি। এখানে 7টা লেকচার অলরেডি আপলোড করা আছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন 7 মিনিট, 8 মিনিট, 4 মিনিট, 14 মিনিট, 16 মিনিট। So, এগুলা আমার যেটা প্ল্যান, যে এরকম একটা টার্গেট দিয়ে দেওয়া হবে, আর এটাতে তো আপনারা অ্যাক্সেস পেয়ে যাবেন। হয়তো আপনারা এটার উপরে প্র্যাকটিস করবেন, তারপরে এটার উপরে পরবর্তী উইকে লাইভটা হবে। এটা হলো আমার পার্সোনাল প্ল্যান। তো সেক্ষেত্রে হয়তো অনেক সহজ হয়ে যাবে। যেমন এখানে অনেকগুলো চ্যাপ্টার আমি ক্রিয়েট করেছি, বাট সবগুলোতে হয়তো ইনিশিয়ালি ভিডিও কিন্তু আপনারা পাবেন না। এগুলো আমার স্লোলি এখানে একটা 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 চ্যাপ্টার ধরে ধরে যেতে হবে। যেমন এই চ্যাপ্টারটা পুরোপুরি আসবে আউটলুক, কারণ আউটলুক রিলেটেড এত টিকেট আপনারা পাবেন, এবং এটা খুবই আহ, একটা কনফিডেন্টের জায়গা। যেমন আমার জবের ক্ষেত্রেই বলি, একটা জার্মান একটা টিকিট পেয়েছিল, আউটলুক প্রোফাইল ক্র্যাশ করেছিল, তো এটা কোনোভাবেই কাজ করতেছিল না। তো সেখানে সে 1 মাসের মতো সময় স্পেন্ড করেও এটা সমাধান করতে পারেনি। তো আমি যখন ওখানে জয়েন করি, জয়েন করার পরে সামহাও টিকিটটা আমার কাছে আসে। আর এটা জার্মানিতে অনেক ক্ষেত্রে টেস্ট হিসাবেও দেওয়া হয় টেকনিক্যালি, নতুনদের টেস্ট করার জন্য। তো এটার কনসেপ্টটা আমার খুব ভালোভাবে জানা ছিল, বিধায় আমার সলভ করতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। তখন সে ইউজারটা মানে এত বেশি হ্যাপি ছিল, আবার সে এত বেশি বিরক্তও ছিল যে 1 মাসে সলভ করতে পারে নাই। তো এখানে অনেক মজার মজার টিকেট চলে আসবে, যেগুলো আপনি কনসেপ্ট ধরতে পারলে কনফিডেন্টলি সলভ করতে পারবেন। তো এটা হলো যার প্রশ্ন ছিল। তো আপনার জন্য উত্তর, অথবা সবার জন্য, যে আমি মূলত এইভাবে আগাচ্ছি। এখন আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? সালাম আলাইকুম স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। স্যার আমরা এখানে যে কোর্সটা করবো আইটি সাপোর্টের, এই কোর্সটার মাধ্যমে আমরা জার্মানি অথবা ইউরোপের কোনো কান্ট্রিতে আইটি সাপোর্টের এন্ট্রি লেভেলে জব করার জন্য ক্যাপাবল হবো কিনা এই কোর্সের দ্বারা, এটা জানতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ, আমি আপনার আনসারটা দিচ্ছি, তবে এই প্রশ্নগুলো আমরা একদম কোর্সের শেষের দিকে নিয়ে যাব। যখন শেষের দিকে যাব তখন হয়তো আমি একটা দুইটা ক্লাস রাখবো যে এইগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো জার্মানির বিষয়টা শুধু আসলে একটা ট্রেনিং এর সাথে জড়িত না। একটা ট্রেনিং মানে হলো যে আপনার নলেজটা বেড়ে গেল, আপনার কনফিডেন্ট, আপনি জানেন, তখন আপনি রেজুমেতে অনেক কিছু লিখতে পারবেন। আর জার্মানি আসার ক্ষেত্রে এন্ট্রি লেভেলের যে জবগুলো, সেগুলোতে অবশ্যই আপনার গ্রাজুয়েশন থাকতে হবে, নাম্বার 1। তার সাথে জার্মান ল্যাঙ্গুয়েজ অ্যাটলিস্ট A2 লেভেলে থাকতেই হবে। বিশেষ করে আইটি সাপোর্টে জব করতে গেলে, যেহেতু ইউজারদের সাথেই আমার কমিউনিকেট করতে হয় অলওয়েজ, তো এখানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি একটা ফ্যাক্টর। আর সেই সাথে তো স্কিল এক্সপার্টাইজ। মানে এই কোর্সটা হলো আপনাকে আইটিতে ঢোকার যে রাস্তাটা সেটা করে দেবে, যে আপনি আইটিতে ঢোকার একটা সহজ রাস্তা। কিন্তু এমন না যে এই কোর্সটা করলেই আমি সাথে সাথে জার্মানিতে আসতে পারবো, বাট আমি যে কোনো ইন্টারভিউ ফেস করতে পারবো। মানে আমার এই পুরো কোর্সটা করার পরে আপনি যে কোনো আইটি সাপোর্টের জবের জন্য ফিট। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, থ্যাংক ইউ। আমরা যেটা করতে চাচ্ছি যে চ্যাপ্টার গুলো আপনাদের যেহেতু এখানে অ্যাক্সেস দিয়ে দিব, তো আমাদের হয়তো ইনিশিয়ালি আমরা প্ল্যান করেছি যে 2টা অথবা 3টা চ্যাপ্টার একসাথে রিলিজ করে আপনাদের অ্যাক্সেস গুলো দিয়ে দিব। আরেকটা প্রশ্ন, আরেকটা কথা এখানে বলি, যে আপনাদের বলা হয়েছিল ইউডেমি অ্যাকাউন্ট খোলার জন্য। ইউডেমি অ্যাকাউন্ট কি আপনারা সবাই ওপেন করেছেন? সাইন আপ করার কথা ছিল। যে আমার অলরেডি খোলা আছে, আমার আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স গুলো নিয়ে আছে সেখানে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো আমার এখানে আমরা যেটা করব, যদি আমরা সম্ভব হয় নেক্সট উইক অথবা নেক্সট টু নেক্সট, আমরা 5 জন অথবা 10 জন করে করে আমরা নিয়ে নিব। আমি এইখানে যে আমাদের লিস্টটা আছে, লিস্ট থেকে কপি পেস্ট করে এখানে গ্রুপে দিয়ে দিব যে ফার্স্ট এই 10 জন। কিন্তু আপনারা ভুলেও কারো ইউজার নেম পাসওয়ার্ড আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন না, সেপারেটলি আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। তো পরবর্তীতে আমার টিম ওরা বাংলাদেশ থেকে মাস্টার কার্ড দিয়ে, যেহেতু মাস্টার কার্ড ছাড়া ইউএসএ তে পেমেন্ট করা যায় না, আর এটা হলো আমেরিকান পোর্টাল, সো ওরা তখন মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করে কোর্সটা পারচেজ করে দিবে। মানে অ্যাডিশনাল কোনো কস্ট আপনাদের নাই, এগুলো আমাদের কস্টের ভিতরে আমরাই পারচেজ করে দেবো, আর সেক্ষেত্রে লাইফ টাইম অ্যাক্সেসটা পেয়ে যাবেন। তো আমি এখন আমার প্রেজেন্টেশনে চলে যাই। সো এটা ছিল মানে আমাদের আইডিয়া যে আমরা কিভাবে সামনের দিকে যাব। আর এখানে আরেকটু এক্সপ্লেন করি, এটা অনেক ক্ষেত্রেই
আমরা ভুলে যাই। যারা আমার জার্মান কোর্সও কিনেছেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো ভিডিওতে বুঝতে পারতেছেন না, বেটার এইখানে Q&A সেশন, এইখানে কমেন্ট করবেন। কারণ এখানে কমেন্ট করলে যেটা হয়, এখানে একটা আনসার দিলে আমার টোটাল ইউডেমিতে যতজন স্টুডেন্ট আছে সবাই বিষয়টা জেনে যাচ্ছে, তো এটা আমাদের জন্য একটু সহজ হয়। আর যদি সবাই আমরা হোয়াটসঅ্যাপে নক করা শুরু করি, এটা আসলে টাফ, কারণ এখানে আনসার দিতে গেলে অনেক ক্ষেত্রে আমার স্ক্রিনশট নেওয়া লাগতে পারে, তো তখন সুন্দরভাবে এখানে একটু রিপ্রেজেন্ট করা যায়। কিন্তু হোয়াটসঅ্যাপে করতে গেলে আসলে খুবই টাফ। সো যারই টেকনিক্যাল কোনো প্রশ্ন থাকবে, আইদার আমরা লাইভ ক্লাসে আলোচনা করব অথবা Q&A সেশনে এখানে আমরা কমেন্ট করব। তো তাহলে আমরা ইউডেমি থেকে বের হয়ে যাই, এখন আমরা। আমার ছোট্ট একটা জিজ্ঞাসা ছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, শিওর। ভাই আমি হচ্ছে কাসেলে থাকি, ইউনিভার্সিটি অফ কাসেলে ওকে। পড়ছি। আমি আপনার ভিডিও অনেক আগে থেকে দেখি, আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স করতেছি থ্যাংক ইউ। করছি। ওই আমি যে কোর্সটা করবো এখন, আইটি কোর্স, আমার যে হচ্ছে ডিভাইস গুলা এই সব হচ্ছে আমার ম্যাকবুকের ডিভাইস। তো এই ম্যাকবুকের ডিভাইস মানে হচ্ছে অ্যাপেলের ডিভাইস। তো এগুলা দিয়ে কি বুঝতে আমি পারছি। করতে পারবো কিনা, না আমার অন্য ভিন্ন কিছু করতে হবে? এখন আমাদের টোটাল কোর্সটা আসলে উইন্ডোজ নিয়ে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম নিয়ে। এখন ম্যাক আমি নিজেও ইউজ করি না, এবং একটা সময় ইচ্ছা ছিল যে ম্যাক নিয়ে কাজ করার, কিন্তু দুইটা অপারেটিং সিস্টেম নিয়ে ক্যারিয়ার বিল্ড আপ করাটা আসলে একটু চ্যালেঞ্জিং। দুই দিকে আপনাকে ফোকাস করতে হয়, দুই দিকে শিখতে হয়। এখন আপনি হয়তো এখান থেকে সবকিছু শিখতে পারবেন, কিন্তু সবকিছু কিন্তু আবার প্র্যাকটিস করতে পারবেন না। আপনি মনে হয় একটা ভার্চুয়াল VMware মনে হয় ইনস্টল করেছিলেন বলেছিলেন, মোস্ট প্রবাবলি। আমি করি না, কোন এক ভাইয়া বোধহয় করছে আমাকে আচ্ছা আচ্ছা। দিছিল, বাট আমি বুঝি ওকে। না। তো আপনি কি ম্যাক শুরু থেকেই অভ্যস্ত, মানে আমি যখন থেকে এখানে আসার পর থেকেই, হ্যাঁ, মানে আচ্ছা আচ্ছা। 22 সালে আসছি, এখানে আসার থেকেই হচ্ছে ম্যাক ব্যবহার করি। তাহলে এখন ভার্চুয়াল মেশিনের কনসেপ্টে গিয়ে তারপরে আপনাকে উইন্ডোজ ইনস্টল করে নিতে হবে, কারণ এখন আমাদের টোটালটাই হলো উইন্ডোজ বেসড এবং সব মাইক্রোসফটের প্রোডাক্ট বেসড। আর এখন জার্মানিতে যত জবই বলেন, যেমন একটা সময় ছিল কি বলে AWS, কিন্তু এখন AWS এর মার্কেটটা কিন্তু অনেক কমে গেছে এবং মাইক্রোসফটের মার্কেটটা এক্সপোনেনশিয়ালি রাইজ করতেছে। আর মাইক্রোসফটের এই ক্লাউড টেকনোলজিতে আসার পরে কি পরিমাণ যে জব ক্রিয়েট হয়েছে, এটা আনবিলিভেবল, যার বড় একটা পার্ট ইন্ডিয়ানদের দখলে। তো এখন আপনার ম্যাকবুকের এটা আসলে যে কোনো একটা সমাধানে যেতে হবে অথবা সিদ্ধান্তে যেতে হবে যে আপনি ইন ফিউচার অলওয়েজ ম্যাকেই থাকবেন। কিন্তু আপনি যখন জবে যাবেন, জার্মান যে কোনো ইন্ডাস্ট্রিতে যেখানেই জবে যান, সেখানে তো আপনাকে উইন্ডোজই ইউজ করতে হবে। তো তখন তো আপনি অনেক আবার আমি আরেকটা প্রবলেমের ভিতর দিয়ে যাবেন। ইবিএ থেকে কি একটা উইন্ডোজ নিব কিনা পুরাতন, বা একটা মানে যেহেতু আমার মনে হয় লাগে। এনিহাও একটা উইন্ডোজ ম্যানেজ করা উচিত, কারণ দেখেন আমি যে যেগুলাই কর্পোরেট জায়ান্ট এখনো যে কোম্পানিতে জব করি, ওদের এমপ্লয়ি হলো প্রায় 1500-র মতো, এবং প্রায় 8টা না 9টা কান্ট্রিতে ওদের ব্রাঞ্চ, প্রোডাকশন ডিপার্টমেন্ট ইভেন USA তে আছে। তো এখানেও কিন্তু আমরা ম্যাকবুক ইউজ করি হলো প্যারালাল। একজন ইউজারের উইন্ডোজ আছে, সাথে তার একটা ম্যাক ডিভাইস প্রয়োজন এরকম। বাট উইন্ডোজটাই কিন্তু মোস্টলি সব জায়গায়। জি, ব্যাংকিং সেক্টর গুলো একটু ভিন্ন, ব্যাংকিং সেক্টর গুলোতে অনেক ক্ষেত্রে অ্যাপল, বাট আদারওয়াইজ উইন্ডোজকে এখন ইগনোর করার সুযোগ নেই। আমার মনে হয় এটাতে আপনার অভ্যস্ত হওয়া উচিত, আদারওয়াইজ জবে গিয়ে কিন্তু প্রবলেমের ভিতর দিয়ে যাবেন। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি হচ্ছে ইমিডিয়েটলি একটা হ্যাঁ, একটা ব্যবস্থা। একটা চেষ্টা করেন যে একটা অ্যাটলিস্ট ওল্ড Core i3 হলেও কোনো সমস্যা নেই, জি ভাই। যে কোনো একটা। তো এখানে আমরা যে মডার্ন ওয়ার্ক প্লেসটা, বাংলাদেশ থেকে যারা জয়েন করেছেন, যারা ক্যাডবুরিতে বিশেষ করে, কিছু ছিল। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, বাংলাদেশ আসসালামাইকুম থেকে ভাই, যারা, আমার একটা প্রশ্ন ছিল, সরি। জি জি বলেন। আপনি তো একটু আগে যেটা বললেন যে এখানে মিনিমাম গ্রাজুয়েশন প্লাস এই আহ, মানে আইটি যে কোর্সটা করতেছি সেটা কমপ্লিশনের উপরে ডিপেন্ড করে আমার জব নির্ভর করে জার্মানিতে। কিন্তু আমার তো গ্রাজুয়েশন নাই, সেক্ষেত্রে আমার এই কোর্সের রেকগনিশন পাওয়ার জন্য আমি কি ধরনের পরীক্ষা দিতে পারি?
যেটা আমাকে কোয়ালিফাই করবে এখন কোনো জব? গ্রাজুয়েশনের সাথে সার্টিফিকেশনের আসলে রিলেশন খুব কম। না, খুব যেমন কম। মাইক্রোসফটের যদি সার্টিফিকেশন আপনি নিতে পারেন, তো সেক্ষেত্রে সেটা একটা রিকগনিশন যে আপনি মাইক্রোসফট সার্টিফাইড। বাট ও, মাইক্রোসফট, মাইক্রোসফট। হ্যাঁ মাইক্রোসফট সার্টিফিকেট তাইলে অনলি। আমার আমার গ্রাজুয়েশন নাই, সেক্ষেত্রে সমস্যা না। আমার যদি মাইক্রোসফট লেভেলের মানে না না না, রেকগনিশন নিতে পারি, যখন জার্মানিতে সেক্ষেত্রে আমি, আসতে যাবেন, না, জার্মানিতে আমি আসতে অলরেডি যাবেন ইনসাইড তখন জার্মান। প্রবলেম। আই এম অলরেডি ইনসাইড জার্মান। আচ্ছা, আপনি জার্মানিতে থাকলে তো একটু ভিন্ন বিষয়। তো এই ক্ষেত্রে আমি বলবো আপনি সম্ভব হলো আইটিতে হাউস বিল্ডিংটা ট্রাই করেন, ওকে। আবার এই কোর্সটা করেন। মাইক্রোসফট লেভেল কমপ্লিট করলে যে বিভিন্ন লেভেল গুলি ওইটা আছে অনেক যেগুলোর ডিফিকাল্ট মাধ্যমে। টু বি অনেস্ট, ওইটা এখন ভাইয়া, ডিসকাস করেও আপনি পারবেন না। ওকে। এক্সকিউজ মি ভাই, আমি বাংলাদেশ থেকে ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। জি বলেন। ভাই আমার হচ্ছে গ্রাজুয়েশন হচ্ছে মানে ডিগ্রি পাস যেটা 3 ইয়ার্স এর, এটা কি গ্রাজুয়েশন হিসেবে ওখানে কাউন্ট করা হবে জার্মানিতে? যদি আপনি জার্মানিতে মাস্টার্স করতে আসেন সেক্ষেত্রে 3 বছরের ডিগ্রি গুলো অ্যালাউ করে না নর্মালি। যদি ডিগ্রির সাথে মাস্টার্স কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে অ্যাকসেপ্ট করে। আমার মনে হয় এই টপিক গুলো আমরা কোর্সের শেষের দিকে নিয়ে পরে, যাই হ্যাঁ, এগুলা, কোর্সের পরে কারণ নেওয়া আদারওয়াইজ করাই কিন্তু বেটার। আমরা কোর্সের ভিতরেই ঢুকতে পারবো না। তো ঠিক। আমরা কোর্সের আচ্ছা। শেষের দিকে অথবা কোনো একদিন সেপারেট একটা টাইম আমি দিবনি, যখন আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করবো। যাদের ইন্টারেস্ট আছে তারা ওই মিটিং এ জয়েন করলো, যাদের নাই প্রয়োজন নেই, অথবা যারা অলরেডি জার্মানি তাদের তো আর প্রয়োজন নেই। তো আমি এটা নিয়ে তাহলে সেপারেট একটা শিডিউল করবো নি, ওকে, জি যেটা ভাই, নিয়ে বেটার। আমরা জি জি, আলোচনা করবো থ্যাংক নি। ইউ ভাইয়া। জি। ওকে, থ্যাংক ইউ। এখন এটা হলো জার্মানির যে ওয়ার্ক স্টেশন গুলো, সেই ওয়ার্ক স্টেশনটা মূলত এইরকম লুক লাইক। এটা নিয়ে একটা ভিডিও আমি অলরেডি এডেমিতে আপলোড করে দিয়েছি। জি সো ভাইয়া। ওডি হওয়ার কোনো কারণ নাই, কেউ মিস করলেও যে এই কন্টেন্টটা পেয়ে যাবেন। তো আমরা যখন জার্মানিতে কাজ করি, মোটামুটি ইন জেনারেল ওয়ার্ক স্টেশন গুলো এরকম হয় যে কর্পোরেট ল্যাপটপ পাবেন, 2টা মনিটর পাবেন, ওয়েবক্যাম পাবেন, আর সেই সাথে ডকিং স্টেশন পাবেন, আর মাউস কিবোর্ড হেডসেট। আর হেডসেট মাউস কিবোর্ড নর্মালি ওয়্যারলেস হয়ে থাকে। এখন এইখানে হয়তো দেখতে খুবই সিম্পল মনে হতে পারে যে সিম্পল 2টা মনিটর মাউস, কিন্তু এখানেই আপনি কিন্তু অনেকগুলো আইটি টিকেট পেয়ে যাবেন। ঠিক এই জায়গাতেই অনেক আইটি টিকেট আপনার সলভ করতে হবে। তার ভিতরে মনিটরের টিকেট সবসময় আপনারা পাবেন। কেউ কি বলতে পারবেন, আমি একজনকে র্যান্ডম জিজ্ঞেস করি, আহ তন্নি, আপনি কি বলতে পারবেন এই মনিটর গুলো কোন কেবল দিয়ে কানেক্ট করতে হয়, কি সেই কেবলটার নাম কি? আসসালামু আলাইকুম। ইউএসবি কেবল, লাইক না না না, ইউএসবি না, অন্য কেউ কারো আইডিয়া আছে যে কি কেবল দিয়ে এখানে মূলত কানেক্ট করা হয়? এইচডিএমআই নাহলে HDMI এইচডিএমআই। ইউএসবি। এবং বিজিএ কেবল দুইটা দিয়ে করা যায়। আচ্ছা, এইচডিএমআই বিজিএন দুইটাই কারেক্ট। আর নতুন যে কেবলটা সেটার নাম কি? একদম ইউএসবি নিউ সি দিয়ে করা ইউএসবি লেটেস্ট। সি। যায়। না, মনিটরে কোনো ইউএসবি সি নাই, এটা ল্যাপটপে আছে। এইচডিএমআই টু ইউএসবি সি ওরকমও থাকে মাঝে মাঝে। না না, সেটাও না। মানে একদম লেটেস্ট, যেটা লেটেস্ট, একদম লেটেস্ট তো বলা যাবে না, এটাও অনেকদিন, প্রায় 2-4 বছর যাবত ইউজ হচ্ছে, আরো বেশি। মানে এইচডিএমআই এর পরবর্তী ভার্সন আরেকটা কেবল আছে। তো আইটি আইটি জবে এগুলো হলো আপনার নলেজ, স্কিল, এক্সপার্টাইজ। যখন টিকেট সলভ করতে যাবেন, মনিটর রিলেটেড যখন টিকেট সলভ করবেন, তখন ওই মনিটরে কোন কেবল আছে, ওই মনিটরের পিছনে কোন পোর্টটা আছে আপনি জানেন না। একজন ইউজার টিকেট ওপেন করছে, আপনি ফিজিক্যাল ডিভাইস গুলো দেখার সুযোগ আপনার হয় নাই। তখন আপনাকে কিছু কেবল ইন অ্যাডভান্স সাথে করে স্পটে নিয়ে যেতে হয়। তো তখন আপনি কোন কেবলটা নিয়ে যাবেন? সো এই প্রশ্নগুলো যদি আপনি নিয়ে না যান, তো একটা টিকেট সলভ করতে অনেক বেশি সময় লাগে। তো এখন এই স্লাইডের ভিতরে আমরা দেখাবো। যেমন আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমার এইচডিএমআই টু এইচডিএমআই, মানে মনিটর সাইডে, মনিটরে এইচডিএমআই পোর্ট আছে এবং ডকিং স্টেশনেও এইচডিএমআই পোর্ট আছে। এই কেবলটা হলো এইচডিএমআই টু এইচডিএমআই, আর এটা হলো নতুন। হয়তো সেই দিন বেশি দূরে না যেদিন আপনারা আর এইচডিএমআই খুঁজেই পাবেন না। আর এটা হলো এই আমার কানেকশনটা কি সিপিইউর সাথে মনিটরের কানেকশনের কথা বলতেছেন? না না, সেটা আমরা যাব। আর এটা হলো আমার ডিসপ্লে পোর্ট, এটা হলো আমার নিউ টেকনোলজি।
এখন মোস্টলি অনেক ক্ষেত্রে আপনারা ডিসপ্লে পোর্টটা পাবেন। তো এখন এখানে যেটা আমরা বলতেছিলাম যে মনিটরের ভিতরে কয়টা পোর্ট থাকে? দুইটা, একটা হলো এইচডিএমআই আর একটা হলো ডিসপ্লে। আর RS-232 অথবা BGA যেটা বললেন, ওইটা এখন নতুন কোনো মনিটরে আপনি পাবেন না। মানে যদি মনিটরটা পুরাতন হয় তাহলে কিছু কিছু মনিটরে আপনি দেখবেন। নর্মালি জার্মানিতে এখন দুইটাই পাওয়া যায়, একটা হলো এইচডিএমআই আর একটা হলো ডিসপ্লে পোর্ট। তো যখন এই মনিটর গুলোকে কানেক্ট করবেন তখন এখানে আপনার একটা ডকিং স্টেশন লাগবে। তো ডকিং সরি, স্টেশনটা, আমি কি একটু কথা বলতে পারি? জি জি, অলরেডি ডিসপ্লে পোর্টের কেবল গুলো বাংলাদেশে চলে আসছে। অলরেডি আমি 1.5 বছর যাবত ইউজও করতেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডিসপ্লে একদম নতুন টেকনোলজি না যেটা বললাম। জি, তো সরি ডিসপ্লে ইন্টার। পোর্টটাই, না না অলরাইট, ডিসপ্লে পোর্টটাই এখন বেশি ইউজ হচ্ছে। এখন যখন আপনি এখানে হার্ডওয়্যার কানেকশন গুলো মানে আপনি পুরোপুরি বুঝবেন যে কেবল টাইপস কোনটা কখন ইউজ করা হয়, কার সাথে ইউজ করা হয়, যেটা নিয়ে আমার একদম একটা ভিডিও আমি করে দিয়েছি অলরেডি ইউটিউবিতে, আর এখানে তো আমি এক্সপ্লেন করে দিচ্ছি। তো এখানে মূলত এই সবগুলো ডিভাইসের সাথে, একটা ডিভাইসের সাথে সবগুলো ডিভাইস কানেক্ট করা হয় কেবলের মাধ্যমে, সেটা হলো ডকিং স্টেশন। এটার নাম হলো ডকিং স্টেশন, যদিও এটা অনেক ছোট ভার্সনের ডকিং স্টেশন। মূলত কর্মক্ষেত্রে অথবা কাজের পরিবেশে আপনারা যেটা পাবেন মোস্টলি জার্মানিতে, যেটা ওয়েল নন, সেটা হলো ডেল অথবা আপনার এইচপি। এই ডকিং স্টেশন গুলো মূলত আপনারা জার্মানিতে কাজের পরিবেশে দেখবেন। যেমন এখানে দেখেন ডেলের ভিতরে যদি আপনি খেয়াল করেন, এখানে দুইটা আমার ডিসপ্লে পোর্ট, একটা এইচডিএমআই পোর্ট, এখানে কোনো বিজিএ নাই। আর একটা ইউএসবি-সি, ইউএসবি ল্যান পোর্ট, আর এটা হলো আমার ইউএসবি পাওয়ার পোর্ট। আর এটা হলো ল্যাপটপের ডেলের পাওয়ার বাটন, মানে ডকিং স্টেশনের পাওয়ার বাটন। এই ডকিং স্টেশন গুলো মূলত আপনারা কাজের পরিবেশে পাবেন। আর এই ডকিং স্টেশনের সাথে মূলত সব ডিভাইস গুলো আপনার কানেক্টেড থাকবে। ইভেন ল্যাপটপে কিন্তু জার্মানিতে কোনো অ্যাডাপ্টার ইউজ করা হয় না। তো ল্যাপটপের কানেকশনটা কোথা থেকে যেতে পারে, অথবা ল্যাপটপে পাওয়ারটা কোথা থেকে যেতে পারে, কারো আইডিয়া আছে? এটা স্যার আমি যেটা জানি ডকিং স্টেশন থেকেই কানেকশনটা দেওয়া হয়। জি এক্স্যাক্টলি। তো ডকিং স্টেশন থেকে, যেমন এখানে যদি আমরা লক্ষ্য করি, এইখান থেকে যে ডকিং স্টেশনের এখান থেকে যে কেবলটা যায় এটা হলো মূলত ইউএসবি-সি। এই ইউএসবি-সি পোর্টটাই মূলত আমার ল্যাপটপের সাথে কানেক্ট করা থাকে। মানে ল্যাপটপ যে পাওয়ারটা পাবে সেটাও ডকিং স্টেশন থেকেই পাওয়ারটা পাবে। যে কারণে টেবিলের ওপরের যে লুকটা সেটা মানে অলমোস্ট মানে কেবল লুজ হয়ে যায়, এখানে কোনো কেবল থাকে না, শুধু ডকিং স্টেশনে কেবলটা থাকে। আর এখানে আপনারা কতগুলো টিকিট পাবেন আমি একটু বলে দিই। মনিটরের টিকিট পাবেন, নাম্বার 1 টিকিট আসবে মনিটর ডিফেক্ট। এখন সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ডিফেক্ট থাকবে না। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি, অনেককে আমরা মেনশন করি এরকম যে পাওয়ার ইউজার। কারো ধারণা আছে পাওয়ার ইউজার মানে কি, কোন ক্যাটাগরির ইউজার? পাওয়ার পোর্ট, এই ইলেকট্রিক্যাল পাওয়ার। না না, পাওয়ার ইউজার মানে আমি একজন ইউজারকে বোঝাচ্ছি, একটা কর্পোরেটে একজন এমপ্লয়িকে বোঝাচ্ছি। স্যার সাধারণত টপ লেভেল ম্যানেজমেন্ট পাওয়ার ইউজার বা ভিআইপি ইউজার হয়ে থাকে। না না, পাওয়ার ইউজার বলতে আসলে আমরা যেটা ফান করে বোঝাই, হ্যাঁ এটা হলো কিছুটা কিং কিং টাইপের ইউজার। মানে এদের অ্যাটিচিউডটা থাকে এরকম যে এরা দেখবে যে এখানে একটা প্রবলেম অথবা সিম্পল একটা প্রবলেম হবে, তারপরেও তারা টিকেট ওপেন করবে। মানে যেটা সে নিজেই সলভ করতে পারে বাট সে করবে না, সে আইটি টিকেট ওপেন করবে। সো এদেরকে আমরা বলি পাওয়ার ইউজার। তো এখানে যেটা হয় অনেক ক্ষেত্রে এই মনিটরের পিছনে যে পাওয়ার কেবলটা থাকে সেটা একটু আনপ্লাগ হয়ে যায়, সেটা পুরোপুরি প্লাগ করা থাকে না। তার কারণ হলো এই জার্মানিতে যে ওয়ার্কস্টেশন গুলো সেগুলো মূলত এরকম থাকে যে মনিটর গুলোকে রোটেট করানো যায়, ভার্টিক্যালি হরিজন্টালি, যে যে কোনো দিকে আপনি রোটেট করতে পারবেন। তো ওই রোটেট করার সময় অনেক সময় পাওয়ার কেবলটা পিছন থেকে একটু খুলে যায়, ওপেন হয়ে যায়। তো তখন যেটা হয় যে মনিটর, ওরা যেটা টিকেট ওপেন করে মনিটর ইজ ডিফেক্ট।
তো যখন আপনি তখন ওয়ার্ক স্টেশনে যাবেন তখন প্রথম কাজটাই হবে মনিটরের পাওয়ার প্লাগটা চেক করা, পাওয়ার আছে কিনা। তো অনেক ক্ষেত্রেই টিকেটটা খুব সিম্পলি আপনি সলিউশন করতে পারবেন যে ভাই এখানে কোনো পাওয়ার নাই, ফিনিশ। মানে এটা হলো সিম্পল টিকেট। ভাই আমার একটা প্রশ্ন আছে, জি বলেন। যে এখন যেভাবে ডক স্টেশন ইউজ হচ্ছে একাধিক মনিটরকে কানেক্ট করার জন্য, তো এর আর একটা ভার্সন আছে যেটা ইউজ হতো কেভিএম সুইচ। কেভিএম সুইচ কি এখন আর ইউজ হয়? বিএম সুইচ আমি কখনো দেখিনি জার্মানিতে। জার্মানিতে যা ইউজ হয় সবই ডকিং, এখন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের। বাট একটা ইউজ হয় যেটা হলো আপনার মাল্টিপল ল্যাপটপের ভিতরে, এটাকে ব্ল্যাক বক্স বলে, মানে মাল্টিপল ল্যাপটপের ভিতরে সুইচিং করানোর জন্য। বাট আদারওয়াইজ এখানে সব ডকিং স্টেশনে ইউজ করা হয়। তো মজার বিষয় হলো যে আমাদের যে পাওয়ার ইউজার গুলো, আপনার যেখানেই জব করেন সেখানে এই ধরনের কিছু পাওয়ার ইউজার থাকবে। তো আইটিতে যেটা হলো অনেক কিছু আপনাকে সিম্পল ওয়েতে চিন্তা করতে হবে, মানে জাম্প করেই কোনো কিছুকে কমপ্লেক্স করা যাবে না। তো যখন আপনি মনিটরের কোনো টিকিট পাবেন, প্রথম কোশ্চেনটা থাকবে যে মনিটরে পাওয়ার আছে কিনা। যদি পাওয়ার ঠিক থাকে, সেকেন্ড কোশ্চেন আসবে যে আমার এইচডিএমআই কেবল ঠিক আছে কিনা। যদি আমার এইচডিএমআই কেবল ঠিক থাকে, থার্ড কোশ্চেন আসবে মনিটরের পিছনে যে ইউএসবি পোর্ট আছে সেই পোর্টটা ডিফেক্ট কিনা, কারণ প্রতিটা মনিটরের পিছনে মিনিমাম 2-3টা করে পোর্ট থাকে। তখন আমি পরবর্তীতে পোর্টে ট্রাই করব। যদি সেটাও ঠিক থাকে, তখন আমরা যেটা করব, এই ডকিং স্টেশনের যে পোর্ট গুলো এগুলো ইন্টারচেঞ্জ করে দেখব। যদি সেটাও ঠিক থাকে, তখন আমরা যেটা করব মনিটরের ড্রাইভার আপডেট করব। ডিভাইস ম্যানেজার থেকে আমরা ড্রাইভার আপডেট করব, যেটা আমরা ভিডিও আকারে অলরেডি করে দিয়েছি কোথায় কিভাবে ড্রাইভার আপডেট করবে। সো মনিটরটাকে সিম্পল মানে হলো এখানে কিন্তু আপনি অনেকগুলো টিকেট পাবেন, কেবল, এইচডিএমআই কেবল, পাওয়ার কেবল, মনিটর ডিফেক্ট, ফ্লিকারিং, তারপর এখানে আসবে আপনার মনিটর ড্রাইভার, মানে ড্রাইভার আপনাকে আপডেট করতে হবে। আর যদি কোনো কিছুই কাজ না করে সেক্ষেত্রে রিপ্লেস। এখন আমরা একটা মনিটর ডিফেক্ট, আমরা কি শুরুতেই তাকে ডিফেক্ট ডিক্লেয়ার করব, না আমরা সব অ্যাঙ্গেল থেকে ট্রাই করব? সব সব অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেল ট্রাই ট্রাই করতে হবে। তাই হ্যাঁ, করার পরে আমরা ডিক্লেয়ার আইটি করব। সাপোর্টে এটা এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক আছে, আমার অনেক জার্মান কলিগও আছে যারা মানে ইজিলি রিপ্লেস করে ফেলে স্মুথলি একটা টিকিট আসলে, কারণ রিপ্লেসটা হলো ইজি, এটা আপনার টাইম টেকিং না, আপনি সহজে রিপ্লেস করতে পারেন। বাট এটার সাথে যেহেতু কস্ট ইনভলভ, টুডে আর টুমোরো এগুলো আপনার কারো না কারো নজরে চলে আসবে টপ ম্যানেজমেন্টের। যে কারণে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে সব অ্যাঙ্গেল থেকে চেক করা। কেউ হয়তো একটা ডকিং, একটা এইচডিএমআই কেবল চেঞ্জ করে সে দেখবে যে কাজ করতেছে না, তখন সে ডিক্লেয়ার করে দেবে মনিটর ইজ ডিফেক্ট, এটা রিপ্লেস করো। কিন্তু আপনি যদি সেখানে ড্রাইভার আপডেট করেন, পোর্ট চেঞ্জ করে ট্রাই করেন, দেখবেন ওই মনিটরটা আসলে ডিফেক্ট না। খুব কম ক্ষেত্রেই মনিটরটা ডিফেক্ট হয়ে থাকে। তো এটা ছিল মূলত মনিটরের ওভারভিউ, যে মনিটর কি টাইপস এর টিকেট আসে, কিভাবে কি করতে হয়। আর আমি আবারও বলছি এগুলো নিয়ে কিন্তু আমাদের ভিডিও অলরেডি করা আছে। আমি দেখি আমি বের করতে পারি কিনা। ভাইয়া, এক্সকিউজ মি ভাইয়া, ড্রাইভ ডকিং স্টেশনটা কি সার্ভারের মতো কাজ জাস্ট করে? বাংলাদেশে যেমন একটা কম্পিউটারকে আমরা সার্ভার কম্পিউটার বলি, যেটা থেকে অন্য অন্য সব কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে, এটার সাথে একটা প্রিন্টার থাকলে ওইখান থেকে সবকিছু প্রিন্ট করা যায়, এরকম ইজি? বুঝিনি সার্ভারের বিষয়, সেটা তো ভিন্ন টপিক। সেটা হলো সিকিউর সার্ভার অথবা সিকিউর প্রিন্টার যেটা বলে আর কি। জি। মানে সার্ভার, অ্যাক্টিভ ডাইরেক্টরি সার্ভার, এই বিষয়গুলো একদম কোর্সের শেষের দিকে, কঠিন যে টার্মস গুলো সেগুলো পিছনে আসবে। বাট আইটি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে একটা ভিডিও হয়তো আপনারা জি। ফার্স্ট অথবা সেকেন্ড চ্যাপ্টারে পেয়ে যাবেন, যেটা আমি টোটাল আইটির ওভারভিউ দিয়ে দিব যে আসলে একটা ইন্ডাস্ট্রিতে কিভাবে আইটিটা রান করে। সেখানে ধরেন
100 অথবা 1000+ ল্যাপটপ আছে। আমি জাস্ট এক মিনিট, বাংলাদেশে এখনো ডকিং স্টেশনের একটা আসে না আর কি। এটা কি দেখতে আসেনি। পাচ্ছেন আমার স্ক্রিনটা, জি জি। এই জি দেখা ট্রায়াঙ্গেলটা? যাচ্ছে। জি আচ্ছা, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আমি প্রিপেয়ার করতেছি, এটা এখন আমার ডান না। এটা হলো আইটি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব, মানে পুরো একটা ওভারভিউ যে ওয়ার্ল্ড ওয়াইড আইটিটা আসলে কিভাবে রান হয়। তো যেটা আমি বলছিলাম যে কমপ্লেক্স টপিক গুলো একটু পরে আসবে, আদারওয়াইজ আপনার মজা ঠিক। হারায় ফেলতে পারেন। যেমন এখানে ডিএনএস থেকে শুরু করে অ্যাক্টিভ ডাইরেক্টরি, রিমোট অ্যাক্সেস, ইন্টারনেট, ফায়ারওয়াল, তারপরে ডোমেইন কন্ট্রোলার, ডেটাবেস, এগুলো আসবে। তো এগুলো আমরা একটু পরে নিয়ে আসবো। আমি এগুলো প্রিপেয়ার করতেছি আপনাদের জন্য। যে কারণেই বলতেছি যে এই কোর্সটা যদি আপনি সিরিয়াসলি করেন, সবকিছু বুঝেন, তাহলে আইটি জব পাওয়া খুব বেশি টাফ হবে না। ইভেন অনেস্টলি যদি বলি, এই কোর্সে আমি যতটুকু আপনাদের শিখেছি ততটুকু না জেনেই কিন্তু আমি আইটি জবে জয়েন করেছি। সো এইটুক যদি আপনারা জানতে পারেন, অবশ্যই জব পাবেন, না পাওয়ার কোনো কারণ দেখি না। আচ্ছা, আমরা যে টপিকটাতে ছিলাম, এখানে, আচ্ছা, আমরা ইউডেমির একটা টপিক নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। যদি আমি একটু এখানে দেখাই, এইখানে অনেক ভিডিও এখানে দেওয়া আছে, আমি একটু জাস্ট দেখানোর জন্য। এখানে অনেক কিছুই আপনার ভিডিও আকারে এখানে অলরেডি আপ করা আছে। যেমন এই যে আরেকটা ভিডিও আছে যেখানে আপনারা, আমি দেখাচ্ছি, কোথায় না, এটা মনিটর একটা, যেমন এখানে হেডসেটের একটা ভিডিও আছে। এটা আরেকটা কমপ্লেক্স ইস্যু, ওয়্যারলেস হেডসেট গুলো, যেগুলো নিয়ে আপনারা প্রচুর টিকেট পাবেন। তারপর এখানে এখানে আমি টোটাল এটা দেখাইছিলাম যে কিভাবে আপনারা এই কানেকশন গুলো এস্টাবলিশ করবেন মনিটর, ল্যাপটপ। তো সবকিছু আমি মানে একদম রিয়েল লাইফ করার চেষ্টা করতেছি। আর যেহেতু আমার বাসায় অলরেডি 2টা ল্যাপটপ, একটা ডেস্কটপ, সব সেট আপই কেনা হয়ে গেছে, আশা করি আমি সহজভাবে বিষয়গুলো তুলে ধরতে পারবো। জাস্ট আমার হয়তো একটু সময় লাগবে, যেহেতু এই কন্টেন্ট গুলো তৈরি করা আসলে খুবই সময় সাপেক্ষ। তো আমরা এখানে যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে মনিটর, এখন মনিটর, ডকিং স্টেশন, এই জায়গায় কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কনফিউশন? অবশ্যই এটা ইজি টপিক। জি না ভাইয়া, কোনো কোশ্চেন নাই। ভাইয়া আমি জানতে চাচ্ছি ডকিং স্টেশন মানে জাস্ট টু কানেক্ট মাল্টিপল monitors together is used. Is it like that? ইয়েস, এক্স্যাক্টলি ইজ ইট লাইক দ্যাট। কিন্তু আপনি এখানে সবকিছুই কানেক্ট করতে পারবেন। যদি আমি একটা ডকিং Okay. স্টেশনের পিছনের পোর্টটা দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। হুম, এটা হলো সেকেন্ড জেনারেশন এইচপি ডকিং স্টেশন, এটা হলো 4th জেনারেশন এইচপি ডকিং স্টেশন। এখানে okay. দেখেন, দুইটা আমার ডিসপ্লে পোর্ট আছে, একটা এইচডিএমআই আছে। হুম, কিন্তু যখন সেকেন্ড জেনারেশনে যাবেন, এখানে কোনো এইচডিএমআই নাই, যে কারণে এটা আমাদের বর্তমান কোম্পানি থেকে ওরা এটা বেশি অর্ডার করে না, অর্ডার করে 4th জেনারেশন। কারণ এখানে হুম, এইচডিএমআই এর সাপোর্টটা থাকে, আর দুইটা ইউএসবি আছে, ল্যান আছে, পাওয়ার আছে, দুইটা ইউএসবি সি আছে। মূলত এই পোর্ট গুলো আমাদের প্রয়োজন। আর নিউ ভার্সনে okay. আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিজিএ অথবা RS-232 এটা কিন্তু নাই, এই পোর্টটা। কারণ এগুলা এখন হুম, আসলে খুব বেশি ইউজ হয় না। তো এটাই হলো মূলত ডকিং স্টেশন, যার সাথে সবকিছুই আপনি কানেক্ট করতে পারবেন। ইভেন আপনার হেডসেটের যে ডঙ্গেল আছে অথবা আপনার মাউস কিবোর্ড, সবকিছু আপনি এখানেই কানেক্ট করতে পারবেন। okay. যে কারণেই মূলত জার্মানির যে ওয়ার্ক স্টেশন অথবা ওয়ার্ক প্লেস গুলো একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, মানে টেবিলের উপরে কোনো কেবল থাকে না, সব থাকে ডকিং হুম, স্টেশনের সাথে। তো এই বুঝতে ডকিং স্টেশনের মূলত কাজটাই হলো সবকিছু আপনি এখানে কানেক্ট করবেন, ইচ অ্যান্ড এভরি ডিভাইস। তো সেক্ষেত্রে আপনার ল্যাপটপটা ফ্রি থাকে, তো স্মুথলি কাজ করা যায়। যেমন এইখানে ওয়ার্ক স্টেশনটা যদি আপনি দেখেন রিয়েল লাইফ, মোটামুটি টেবিলটা ফ্রি, এইখানে হলো আমার হুম, ডকিং স্টেশন। আর ল্যাপটপটা অনেক ক্ষেত্রে এখানে থাকে অথবা মিডলে থাকে, যেটা অনেক ক্ষেত্রে
যেমন আমি এই পিকচারটা যেহেতু বের করাই আছে এখানে দেখাচ্ছি। সো এই স্টাইলে অনেক ইউজার আপনার কাজ করে, যে দুইটা মনিটরের মাঝে। আর এটা হলো আমার ওকে। ডকিং এর ইউএসবি সি পোর্ট, যেটা মনিটরে পাওয়ারের জন্য ইউজ করা হয়। আর আমার বাসার ডকিংটা যেহেতু পোর্টেবল ডকিং, এটাতে কোনো মানে মনিটরে ল্যাপটপে পাওয়ার দেওয়ার জন্য কোনো পোর্ট নাই, যে কারণে আমাকে এখানে অ্যাডাপ্টার ইউজ করে। এটা ভিডিওতে সবকিছু এক্সপ্লেন করা হয়েছে, হয়তো আপনারা অতি সত্বর পেয়ে যাবেন 1-2 সপ্তাহের ভিতরেই। আমার ইউডেমির থ্রেশহোল্ডটা কমপ্লিট হলেই আমি এটা লাইভে নিয়ে আসবো এবং আপনাদের অ্যাক্সেস দিয়ে দেবো। ওকে। ভাইয়া আপনার ওয়ার্কিং স্টেশনে আপনার ইন্টারনেট লাইনটা কি ল্যানের তার দিয়ে আসে নাকি ওয়াইফাই? আমার ওয়াইফাই, কারণ এখন কর্পোরেট যেটা হয় জার্মানির ক্ষেত্রে মোস্টলি হলো আপনার অ্যাক্সেস পয়েন্ট গুলো আমরা ক্রিয়েট করে দিই। যেমন আমাদের ফ্লোরে যদি আমরা চিন্তা করি, 5টা অ্যাক্সেস পয়েন্ট আছে, যদিও এটা একটা বিগ ফ্লো। তো 5টা অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে পুরো ফ্লোরটা কভার করে। তো এখন এই অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে এখন কর্পোরেট ওয়াইফাই গুলো ক্রিয়েট করা হয়, যেটার মাধ্যমে কানেক্ট করা হয়। এবং মোস্টলি আমাদের কোম্পানিতে খুবই কম, যদি না ওয়াইফাই খুবই উইক হয়, ল্যান কেবলটা ইউজ হয়, আদারওয়াইজ ল্যান কেবল ইউজ হয় না, সব কর্পোরেট ওয়াইফাই। মানে এখন ডিজিটাল যুগ, যে কারণে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ল্যান কেবল গুলো আসলে এগুলো কনফিগার করা, আবার হোয়াইট লিস্টিং করা, পোর্ট নিয়ে আসা, পোর্ট গুলো ফ্রি করা, এর পিছনে আসলে অনেক কাজ থাকে। মাঝে মাঝে আবার পোর্ট গুলো চেঞ্জ করতে হয়, তো এখানে অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকে, যে কারণেই মূলত এখন সব অ্যাক্সেস পয়েন্ট বেস হয়ে যাচ্ছে। তো এটাই মূলত আমাদের মডার্ন ওয়ার্ক প্লেস। অ্যান্ড এখানে আসলে কি কি কম্পোনেন্ট থাকে, কি কি ডিভাইস থাকে, এগুলো জানাটা জরুরি, যে কারণে মূলত আমি এটাকে আহ, এটা দিয়ে আমি শুরু করেছি, যে কি কি কেবল থাকে। যেমন ল্যান কেবল, এটা তো আপনারা জানাই, ক্যাট 8। আর আরেকটা কেবল আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, ডিসপ্লে টু এইচডিএমআই। এই কম্বিনেশনটা আমরা কখন ইউজ করি? যখন সিচুয়েশনটা এরকম থাকবে যে আমার এখানে ডিসপ্লে পোর্ট আছে, ডকিং স্টেশনে ডিসপ্লে পোর্ট আছে, কিন্তু মনিটরে আমার এইচডিএমআই। তো এই ক্ষেত্রে আমরা তখন এই কেবলটা ইউজ করি, ডিসপ্লে টু এইচডিএমআই। সো আইটি সাপোর্টে জব করতে গেলে এগুলো জানাটাও জরুরি, যে আপনি এই কেবল গুলো চিনেন। তো যখন আপনি কাজের ক্ষেত্রে মানে একদম দেখেই বলে দিতে পারবেন যে আমার এই কেবলটা দরকার, এই ডকিং স্টেশনটা দরকার যখন। এবং জার্মানিতে যদি আপনি এটা শুধু নামটাও জানেন, যে এইচপি ডকিং স্টেশন, ডেল ডকিং স্টেশন, মানে এটাও মেক সেন্স করে আইটিতে। এবং অনেককে আমি দেখেছি আইটি সাপোর্ট জবে এই ডিসপ্লে পোর্ট সম্পর্কে তার কোনো আইডিয়া নেই, কারণ আমরা যেহেতু এগুলো বাসায় বা মানে কাজের পরিবেশ ছাড়া মূলত কিন্তু এগুলো ইউজ করা হয় না। কেউ খুব কমই আছে বাসায় ডকিং স্টেশন ইউজ করে। তো যে কারণেই অনেক ক্ষেত্রে অনেকে জানে না যে এটা ডিসপ্লে পোর্ট। তো তখন দেখা যায় এইচডিএমআই কেবল এর ভিতরে ইনসার্ট করতে গিয়ে এটা ভেঙে ফেলে। এবং আপনার এক একটা ডকিং স্টেশনের দাম, যেমন এইচপির দাম 250 ইউরো থেকে 400 ইউরো পর্যন্ত, ডেলের প্রাইস 100 ইউরোর উপরে। তো মানে যদি আপনি এটাকে নষ্ট করে ফেলেন, তখন অবশ্যই ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট হবে না। আর যদি আপনার ইন অ্যাডভান্স জানা থাকে বিষয়গুলো, তাহলে আপনার জন্য খুবই সহজ। মানে এগুলো রকেট সায়েন্স না, বেসিক থিংস, বাট অ্যাডভান্স জানা থাকলে তখন কাজের পরিবেশে আপনি হয়তো কনফিডেন্টলি কাজ করতে পারবেন। আর ওয়্যারলেস যে হেডসেট গুলো, মূলত এই দুইটা ব্র্যান্ডের হেডসেট গুলো জার্মানিতে বেশি পপুলার, একটা হলো জাবরা আর একটা হলো এইচপি পলি ভয়েজার। এই দুইটাই আমি ইউজ করি। মানে এটা আমি ইউজ করেছি আমার প্রথম জবে, আর এটা হলো বর্তমান জবে পলি। বর্তমান জবে ওরা সবাই সব এইচপি ইউজ করে, আর আগের জবে ওরা সবকিছু ডেল বেচছিল, ডেল থেকেই সবকিছু অর্ডার করতো। তো এই হেডসেট গুলো মূলত ইউজ করা হয়। আর এই হেডসেট গুলো নয়েজ ক্যান্সেলিং ফাংশন আছে, বিশেষ করে এটাতেও আছে নয়েজ ফাংশনিং। এবং এখানে ডঙ্গল রিলেটেড অনেক প্রবলেম আছে, যে কারণে আমি একটা সেপারেট ভিডিওই করেছি শুধু হেডসেট নিয়ে। কারণ হেডসেট রিলেটেড অনেক টিকেট আসে, যেমন হেডসেটের এই ডঙ্গলটা হারিয়ে যেতে পারে, এবং ডঙ্গল ডিফেক্ট হয়ে যেতে পারে, তখন আপনাকে আরেকটা ডঙ্গলের সাথে এই হেডসেটটাকে কাপলিং করে দিতে হবে। অথবা আপনার কাছে কোনো ডঙ্গল নাও থাকতে পারে।
তখন আপনাকে ব্লুটুথের মাধ্যমে কানেকশন করে দিতে হবে, এবং এই কাজগুলো কিন্তু একজন ইউজারের জানা থাকে না এবং তার জানার কথাও না, কারণ সে তার জবে ফোকাস করবে না, সে তার আইটি বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করবে। তো এটা হলো মূলত যারা আইটিতে জব করবে তাদের কাজ, যে এইগুলো নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো জেনে রাখা। আর অনেক ক্ষেত্রে অডিও ড্রাইভার নিয়ে বেশি প্রবলেম হয়, সো অডিও ড্রাইভার গুলো মূলত আপডেট করতে হয়, যেটা আমি দেখাবো পরবর্তীতে, যে অডিও ড্রাইভার কিভাবে আপডেট করবেন। সো এটা ছিল আমাদের যে কম্পোনেন্ট গুলো, কি কম্পোনেন্ট গুলো যেগুলো মডার্ন ওয়ার্ক প্লেসে মূলত ইউজ করা হয়। কারো এখানে কোনো কনফিউশন, কোশ্চেন, সাজেশন, কমেন্ট? ভাই আমার একটা সালাম কোশ্চেন আলাইকুম আছে। ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। কোশ্চেনটা হচ্ছে যে ভেরি বেসিক কোশ্চেন। আমি এইটার মানেটা বুঝি না, মানে একটা ল্যাপটপ মাঝখানে দুই পাশে দুইটা মনিটর থেকে এটা কি পারপাসে? আমি নন আইটি গাই, হয়তো এটা খুব বেসিক জিনিস, বাট আমি এই ব্যাপারটা জানি না, এটা কি করতে হয় ল্যাপটপটা মাঝে থাকে এবং আচ্ছা, ওইটা আমি যেহেতু এই চ্যাপ্টারের পরে আমি ওই সেটিংসটাতেই যাব, ডিসপ্লে সেটিংসটা কিভাবে করতে হয় আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। এটা আমার ল্যাপটপটা মুভমেন্ট করে আমি দেখাচ্ছি ওই সেটিংটা। আচ্ছা, রিলেটেড আমি আরেকটা কোশ্চেন করে ফেলি ভাই, সেটা হচ্ছে টিকেটের ব্যাপারে। টিকেটের রিকোয়েস্টটাও কি জার্মানি ল্যাঙ্গুয়েজে আসে নাকি টিকেটটা সবসময় ইংলিশেই আসে? গুড কোশ্চেন। এখন আমার প্রিভিয়াস কোম্পানিতে, যদিও সেটা জার্মান বেস কোম্পানি, মানে অরিজিনালি জার্মান কোম্পানি, মিউনিখ হারি, আলিয়ান্সের থেকেও বড় ইন্স্যুরেন্স কোম্পানি। তো ওদের এখানে যেটা ছিল, ওরা কেয়ার করে না, ল্যাঙ্গুয়েজ ডাজন্ট ম্যাটার। ওখানে আমি 2 বছরে মনে হয় 2 দিনও মানে জার্মান ইউজ করি নাই, তো ওখানে সবকিছুই ছিল ইংলিশে। আবার বর্তমান কোম্পানি, এটা অরিজিনালি জার্মান কোম্পানি, এখানে একমাত্র ইন্টারন্যাশনাল টিকিট গুলোই আসে ইংলিশে। যদি জার্মানি থেকে কোনো টিকিট আসে সব জার্মান। বাট এটা নিয়ে ওরিড হওয়ার কারণ নাই। যদি আপনার জার্মান A to B1 লেভেলে থাকে আপনি ওভারকাম করতে পারবেন, কারণ আপনি যদি ব্রাউজারের যে ল্যাঙ্গুয়েজ সেটা চেঞ্জ করে ইংলিশ করে রাখেন তাহলেই হয়ে যায়। অথবা আপনি যে কোনো টিকিট রাইট ক্লিক করে ট্রান্সলেট টু ইংলিশ দিলেই হয়ে যায়। জাস্ট এটা ব্রাউজারের একটা সেটিংস আছে, যেটাও আমি মানে দেখিয়ে দিব। ওই ব্রাউজার নিয়ে ক্যাশ কুকিজ নিয়ে অনেক কোয়ারিজ বা টিকেট আসে, ওগুলো আমি ব্রাউজার নিয়ে যে আলাদা চ্যাপ্টার আসবে সেখানে সবকিছু দেখিয়ে দিব। ব্রাউজার সিঙ্ক করা থেকে শুরু করে ইম্পোর্ট এক্সপোর্ট করা সবকিছু ওই চ্যাপ্টারের ভিতরেই চলে আসবে। জি ভাই, তো এটা ধন্যবাদ। ট্রান্সলেট করে নেওয়া যায়, আর এটা কোনো কারণ নেই। আরেক আরেকজনের প্রশ্ন ছিল। পাওয়ার ইউজারটা যদি একটু রিপিট করতেন। আচ্ছা আচ্ছা, এটা জাস্ট ফান। এটা আসলে জার্মানিতে কিছু কনিক টাইপের কিছু ইউজার থাকে, মানে যারা আহ, তাদের কনসেপ্টটা এরকম থাকে যে আমার আইটি ডিপার্টমেন্ট আছে, আইটি লোক আছে, আমার একটা প্রবলেম হয়েছে, আমি টিকেট ওপেন করবো, ফিনিশ। টিকেট ওপেন করে এখন নাকে তেল দিয়ে ঘুমাবো। তো একটা ইউজারের কথা বলি, পাওয়ার ইউজার, তার একটা মনিটর ডিফেক্ট ছিল, সে 2 সপ্তাহ যাবত এক মনিটরেই কাজ করতেছিল। তো এরপরে সে টিকেট ওপেন করে। তো যখন আমরা স্পটে যাই, স্পটে যে দেখি যে তার পাওয়ার কেবলটা ঠিকঠাক প্লাগ করা ছিল না, এটাই ছিল প্রবলেম। তো যখন এটা সমাধান হলো তখন সে নিজেই নিজেকে গালি দিচ্ছিল যে এটা তো আমি ঠিক করতে পারতাম, অথবা আমার দেখা উচিত ছিল। সো এইগুলা হলো পাওয়ার ইউজার, মানে এরা এরা কোনো কিছু নিজে করবে না আর কি। বেসিক জিনিসগুলো তারা নিজে দেখতে চায় না, তারা তাদের কনসেপ্টই হলো যে আমি টিকেট ওপেন করি, ফিনিশ। ইভেন এমনও ইউজার আছে, আহ, তো যেহেতু আমি আবার কাস্টমার ওরিয়েন্টেড অনেক ক্ষেত্রে, যে আমার ইউজারকে আমি আসলে খুবই কেয়ার করি এবং খুবই সিনসিয়ারলি সাপোর্ট দেই, এটা আমার একটা হ্যাবিটও বলা চলে। কারণ আমি ধরেই নিই সে টিকিট ওপেন করছে মানে কি সে একটা প্রবলেমে আছে বুঝেই তো সে টিকিটটা ওপেন করছে, তো তাকে আমার অ্যাজ সুন অ্যাজ পসিবল সার্ভিস দিতে হবে। তো সে ইউজারটা টিকিট ওপেন করছে যে তার মনিটর কাজ করতেছে না, তার মনিটর চেঞ্জ করতে হবে অথবা ডকিং স্টেশন চেঞ্জ করতে হবে। তো সে টিকিটটা আমি পাওয়ার 5 মিনিটের ভিতরেই তার স্পটে চলে গেছি, মানে তার ওয়ার্ক প্লেসে চলে গেছি। যখন তার ওয়ার্ক প্লেসে যায়, যে দেখি সে নাই, তো তার কলিগকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, ও নাই। বললো তো সে হোম অফিস করতেছে আজকে, সে তো অফিসে আসে নাই। তো হোম অফিস করতেছে, সে টিকিট ওপেন করলো, তার মনিটর ডিফেক্ট, তার ডকিং স্টেশন ডিফেক্ট। তো এরা হলো পাওয়ার ইউজার, মানে যারা অনেক সময় প্রয়োজনে অপ্রয়োজনীয় টিকিট ওপেন করে। সো টিকিটটা হলো এরকম, এখানে কিছু সাইকোলজিক্যাল গেমও থাকে।
যে আপনার ভয় পাওয়া যাবে না। মানে অনেক সময় টিকিট আসলেই অনেকে মানে একটু ওরিড হয়ে যায়। অনেক ক্ষেত্রে টিকেটের খুবই সিম্পল সমাধান থাকে। তো যে কারণে আগে টিকিটটা ভালোভাবে দেখতে হবে যে আসলে টিকিটটা কি। তো এরাই হলো আর মূলত পাওয়ার ইউজার, নাথিং বাট ফান। টিকিট যারা করবে, হুম হুম। টিকিট যারা করবে ওরা কি মানে কোম্পানিরই কেউ নাকি ক্লায়েন্টও হইতে পারে মোস্টলি এরা যারা ওপেন করবে? ইন্টারনাল ইউজার, মানে কোম্পানির এমপ্লয়ি। আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের গেস্ট ইউজার থাকে, এক্সটার্নাল ইউজার। এটা অবশ্য আমি ইউজার পারমিশন চ্যাপ্টারে ডিটেলস বলবো, এখানে একটু ওভারভিউ দেই যেহেতু প্রশ্নটা চলে আসছে। এখন একটা কোম্পানিতে দুই ধরনের ইউজার থাকে, একটা হলো আপনার ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল। যেমন এখানে আমরা ধরে নিচ্ছি যে উনি ইন্টারনাল আর উনি হলো এক্সটার্নাল ইউজার। ওনার কোম্পানির ফুল রাইটস আছে, সব জায়গায় অ্যাক্সেস আছে, ওনার লিমিটেড অ্যাক্সেস আছে। ওনার যে ইউজার অ্যাকাউন্ট সেখানে আমরা তখন লিমিটেড অ্যাক্সেস, তার জন্য একটা গেস্ট অ্যাকাউন্ট ওপেন করি, যেটা হলো মাইক্রোসফট 365 অথবা আপনি ইনটিউন এজার ক্লাউডে বলতে পারেন। তো তখন আমরা একটা গেস্ট ইউজার অ্যাকাউন্ট ইউজ করে তাকে আমরা অ্যাক্সেস দিই স্পেসিফিক কিছু জায়গায়। তার একটা শেয়ার পয়েন্ট সাইটে অ্যাক্সেস লাগতে পারে, তার একটা টিম সাইটে অ্যাক্সেস লাগতে পারে। তো মানে সে একটা, এটা একটা কোঅপারেশন দুইটা কোম্পানির ভিতরে, এটাকে বলি আমরা বি কোঅপারেশন, মানে বিজনেস টু বিজনেস কোঅপারেশন। সো বি অ্যাক্সেসটা তখন আমরা এইভাবে দিয়ে থাকি। তো এখন উনিও এক্সটার্নালের আবার দুইটা টাইপ আছে, একটা শুধু বি, আরেকটা হলো সে এক্সটার্নাল বাট সে ইন্টারনালদের মতোই সব অ্যাক্সেস পেয়ে যাবে। তো এটা ডিপেন্ড করে, মানে যিনি শুধু বি, বিজনেস টু বিজনেস, সে টিকিট ওপেন করার রাইটস তার নাই। বাট যে ইন্টারনাল, তার টিকিট ওপেন করার রাইটস আছে। আর যিনি এক্সটার্নাল বাট ইন্টারনালদের মতোই সব রাইটস, সব অ্যাক্সেস সে পেয়ে গেছে, সে মূলত আহ, আচ্ছা অলরাইট, আপনি কন্টেন্ট গুলো পেয়ে যাবেন, সমস্যা নেই। তো আপনার যে এক্সটার্নাল মানে ইন্টারনালদের মতো অ্যাক্সেস আছে, তারা মূলত টিকিট ওপেন করতে পারে। সো দুই ক্যাটাগরির ইউজাররা টিকিট ওপেন করতে পারে। এরা সবাই আপনার কোম্পানির ভিতরেই থাকবে, আপনার পাশের ডেস্কে থেকেও টিকিট ওপেন করতে পারে অথবা অন্য কোনো ডিপার্টমেন্ট। জি বলেন। হ্যালো, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ভাইয়া, এটা কি ফ্রিল্যান্স টাইপের কিছু, ফ্রিল্যান্সিং টাইপের কিছু? মানে এই যে টিকিটটা যে দেয় যারা, হুম হুম। ওনারা কি মানে কোনো ওয়েবসাইটে টিকিট দেয়, বা হ্যাঁ আপনারা যে কোম্পানিতে কাজ করেন ওনাদের কাজ, মানে ওনাদের কাছে কল আসে এরকম কিছু? হ্যাঁ, কল করেও টিকিট ওপেন করতে পারে। এটার এক একটা কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার এক এক রকম। তো এখানে মূলত যেটা হয়, ফর এক্সাম্পল আমার কোম্পানিতে 15টা এমপ্লয়ি আছে ওয়ার্ল্ড ওয়াইড। ইউএসএ তে আছে, চায়নাতে আছে, ইতালিতে আছে, ফ্রান্সে আছে, অস্ট্রেলিয়াতে আছে, জার্মানিতে আছে। তো এখন এদের যদি কোনো প্রবলেম হয়, এরা নিজেরাই টিকিট ওপেন করবে। আইদার আপনার জিরা, বর্তমান কোম্পানিতে আমরা জিরা ইউজ করি, আর প্রিভিয়াস কোম্পানিতে আমরা সার্ভিস নাও। এই দুইটা হলো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। জিরা হলো অস্ট্রেলিয়ান আর সার্ভিস নাও হলো আমেরিকান। সো এই টিকেটিং সিস্টেম গুলো, এই পোর্টাল গুলো আমরা মূলত ইউজ করি টিকিট ক্রিয়েট করার জন্য। মানে টিকিট ক্রিয়েট করার জন্য, টিকিট সলভ করার জন্য সবাই ওই পোর্টালটা আমরা ইউজ করি। একজন ইউজারের যখন সে একটা কোম্পানিতে জয়েন করে, তাকে ওই অ্যাক্সেসটা দিয়ে দেওয়া হয় জিরাতে অথবা সার্ভিস নাও, যাতে তার কোনো প্রবলেম হলে সে টিকিট ওপেন করতে পারে। টিকিট ইজ নাথিং বাট জাস্ট লাইক এ প্রবলেম। মানে আপনি একটা প্রবলেম ফেস করতেছেন কর্মক্ষেত্রে, মনিটর কাজ করতেছে না, সফটওয়্যার লাগবে, অথবা ল্যাপটপ ডিফেক্ট, অথবা হোয়াট এভার, শেয়ার পয়েন্ট অ্যাক্সেস লাগবে, যেটাই হোক, সে তখন একটা টিকিট ওপেন করবে। সেই টিকিটটা তখন আমাদের ড্যাশবোর্ডে চলে আসে। সেখানে আবার একজন বা দুইজন লোক থাকে যারা ডিসপ্যাচার, যাদেরকে আমরা বলি ডিসপ্যাচার। ডিসপ্যাচার মানে হলো তারা টিকিট গুলো ডিস্ট্রিবিউট করবে। এখন আমি আইটি অ্যাডমিন, আমি মাইক্রোসফটের প্রোডাক্ট নিয়ে কাজ করি, তার মানে কিন্তু আমি সব টিকিট সলভ করব না। এখন আমাকে একটা সিম্পল মনিটরের টিকিট দেওয়া হলে, হ্যাঁ একটা সময় আমি সলভ করেছি, কিন্তু এখন এটা আমার রেসপন্সিবিলিটির ভিতরে না। তো এই টিকিট আমার কাছে আসবে না, এই টিকিট আসবে যারা জুনিয়র লেভেলে আছে, যারা হাউস বিল্ডিং করতেছে অথবা যারা নিউ।
সাপোর্টে, ডিরেক্ট সাপোর্টে আছে, সো তাদের কাছে। সো এরা হলো ডিসপ্যাচার। সো টিকেটটা হলো যে জাস্ট আপনি জিরা অথবা শেয়ারপয়েন্ট একটা পোর্টালে গিয়ে আপনার কোম্পানির এমপ্লয়িরাই টিকিটটা ক্রিয়েট করবে আইটি ডিপার্টমেন্টের জন্য। বুঝাতে পেরেছি? জি। আর কিছু কিছু টিকেট যে মানে ওয়ার্ক স্টেশনে থাকবে, আহ, আর যে টিকিট করবে ওনার পিসিতে কি ওয়ার্ক স্টেশনে যিনি থাকবে তার অ্যাক্সেস থাকবে, সে ওই পিসিতে ইন্টার করে ওই টিকিটটা সলিউশন হ্যাঁ, করতে হ্যাঁ, পারবে? এটা আমরা সবসময় করি, কারণ আদারওয়াইজ ধরেন আমার কোম্পানিতে এখন 1200-1500 এমপ্লয়ি, আমি তো ডেস্ক টু ডেস্ক যেতে পারবো না। সেক্ষেত্রে আমরা মোস্টলি রিমোট সাপোর্টই দিয়ে থাকি। সেটা হলো আপনার টিম ভিউয়ার, যেমন আমি হোম অফিস করি, অনেক ক্ষেত্রে অফিসে যাই না। তো তখন আমি কি করব, আমি তো অফিসেই না। তো তখন আমরা রিমোট সাপোর্টই দিয়ে থাকি, টিম ভিউয়ার ইউজ করি। মানে কোম্পানি টু কোম্পানি, এই কোম্পানিতে আমরা টিম ভিউয়ার ইউজ করি, আবার অনেক কোম্পানি দেখা যায় টিম ভিউয়ার পরিবর্তে বিএনসি। সো এটা ডিপেন্ড করে কে কোন রিমোট সিস্টেম ইউজ করতেছে। টিম ভিউয়ারটা বেশি পপুলার, সো আমরা এই ক্ষেত্রে টিম ভিউয়ারটা ইউজ করে ওই ইউজারের ল্যাপটপে আমরা ইন করি। ইন করার পরে তারপর যেখানে যা করা দরকার সব, মানে তখন টোটাল কন্ট্রোলটা আমাদের চলে আসে। তারপর সফটওয়্যার ইনস্টল করা লাগুক, অ্যাক্সেস দেওয়া লাগুক, তার একটা টেকনিক্যাল প্রবলেম আছে, একটা ফাইল ডিলিট করে ফেলছে, অথবা ওয়ান ড্রাইভ সিঙ্ক করতে হবে, অথবা সিঙ্ক ফাইল গুলো সে দেখতে পাচ্ছে না, যেটাই হোক, তখন আমরা তার কম্পিউটারে ঢুকে ফিক্স করে আবার বের হয়ে চলে আসি। এটা হলো রিমোট সাপোর্ট। আর রিমোট সাপোর্ট ছাড়া আইটি ইম্পসিবল। যেমন আমি প্রথম কোম্পানিতে যখন জব করে তখন একবার বাংলাদেশে চলে গিয়েছে, তো বাংলাদেশ থেকে অফিস করেছে। তো বাংলাদেশ থেকে আপনি কিভাবে সাপোর্ট দিবেন? সেক্ষেত্রে আমাদের রিমোট মাস্ট। আর আইটি জবের অনেস্টলি যে যে সেক্টরেই জব করেন, আমি নিজেও যেহেতু জার্মানিতে 5 বছর ইলেকট্রিক্যালে জব করেছি, আইটির মজাটা অন্যরকম। কারণ জাস্ট আপনার একটা ল্যাপটপ, আর আপনি কোথায় আছেন ডাজন্ট ম্যাটার, ল্যাপটপ, ইন্টারনেট কানেকশন, ভিপিএন কানেকশন আছে, ফিনিশ, আপনি আপনার জব করতেছেন। তো এই ক্ষেত্রে অনেক ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়, যে আপনি একটু অসুস্থ, ভালো ফিল করতেছেন না, ওকে ফাইন, হোম অফিস। তো আইটির একটু অন্যরকম মজা আছে, যেটা আমি পার্সোনালি এনজয় করতেছি। আর কারো কোনো প্রশ্ন আছে? আমার একটা কোশ্চেন ছিল, আমি মাঝে কিছু হুম, মিস করছিলাম। জি বলেন। এই যে ডকিং স্টেশনটা আপনার কি ডিভাইসের সাথে ব্লুটুথে কানেক্ট থাকে, না আপনার কোনো ইয়ার মাধ্যমে? না, 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 ডকিং পুরোপুরি কেবল বেস, এখানে কোনো ব্লুটুথের কোনো ফাংশনই নেই। যেমন ওকে, এই ওকে। ডকিংটা যদি দেখেন, হুম। এটা হলো ডকিং এ পাওয়ার, আর একটা হলো ডকিং থেকে আউটপুট ওই যে ল্যাপটপে ডিভাইস। ল্যাপটপে পাওয়ার যাবে। মানে এটা হলো ডকিং এর পাওয়ার পোর্ট। আপনি ডকিং এ একটা অ্যাডাপ্টারে পাওয়ার দিবেন, আর ডকিং স্টেশন তখন 12 ভোল্ট জেনারেট করে সে ল্যাপটপে পাওয়ার দিবে। আর মনিটর গুলো মূলত এই পোর্ট গুলোতে কানেক্টেড থাকবে। আচ্ছা ভাই, ডকিং স্টেশন থেকে যে ল্যাপটপটাতে পাওয়ার যাবে, হুম, ওই হুম। ল্যাপটপটাই তো মনে হয় মেইন হবে, আর বাকি মনিটর গুলা তো মনে হয় অক্সিলারি হিসাবে কাজ করবে, তাই না? হ্যাঁ, মূলত তো ল্যাপটপটাই মেইন। যেমন হুম। আমি এটাকে আবার যদি এই পাশে নিয়ে আসি, যেমন আমার আমার ওয়ার্ক স্টেশনটা, মানে আমার বাসারটা দেখাচ্ছে, এটা আমার ল্যাপটপ, এই দুইটা মনিটর, এটা আমার ডকিং, যদিও এটা পোর্টেবল ডকিং। সো এই ডকিং এর যে ইউএসবি সি পোর্টটা, এটা যাবে মূলত ল্যাপটপে, সরাসরি ল্যাপটপে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। আর এই যে এইচডিএমআই কেবলটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার এই মনিটরের সাথে কানেক্টেড। আর এই এইচডিএমআই কেবলটা এই মনিটরের সাথে কানেক্টেড। ওকে, নাইস। যদি আমার এখানে একটু ভিন্নতা আছে, আমি সরাসরি ল্যাপটপের সাথে কানেক্ট করেছি, কারণ আমার এই ডকিং স্টেশনে কোনো দুইটা এইচডিএমআই পোর্ট নাই, একটা এইচডিএমআই আর একটা ডিসপ্লে। যে কারণে আমার বিকল্প হিসাবে আমি সরাসরি ল্যাপটপের সাথে কানেক্ট করেছি। নর্মালি কর্মক্ষেত্রে সরাসরি ল্যাপটপের সাথে কোনো কিছুই কানেক্ট করা হয় না, সবকিছু আমার ডকিং স্টেশনের সাথে কানেক্ট করা হয়। এইখানে ডকিং স্টেশনের পিছনে যে পোর্ট গুলো থাকে এগুলোতে কানেক্ট করা হয়। ওকে ভাই, ধন্যবাদ। আর কারো কনফিউশন আছে? আমরা কি অন্য টপিকে যাব, না এখানে কারো? ভাই আমার একটা কোশ্চেন আছে ডকিং স্টেশন রিলেটেড।
হুম আপনার এই ইন্টারনেট কানেকশনের ক্ষেত্রে ডকিং স্টেশনে তো ল্যান কেবল কানেক্টেড থাকে নাকি ডকিং স্টেশনে ওয়াইফাই কানেক্টেড হয়? ডকিং এ ল্যান ওয়াইফাই দুইটাই আসলে যদি আপনি ল্যাপটপে ইন্টারনেট ল্যান কেবলের মাধ্যমে নেন, মানে ল্যান কেবলের মাধ্যমে ইউজ করেন, সেক্ষেত্রে আমার ল্যান পোর্টে ল্যান কেবল লাগবে। আর যদি আমরা কর্পোরেট ওয়াইফাই ইউজ করি, ভিলান ইউজ করি, তো সেক্ষেত্রে তো আমার ডকিং এ তো কোনো ওয়াইফাই আসতেছে না, ওয়াইফাই তো সরাসরি ল্যাপটপে কানেক্ট করবেন। তো সেক্ষেত্রে ডকিং এর সাথে ইন্টারনেটের কোনো কানেকশন নাই যতক্ষণ না আপনি এখানে ল্যান কেবল ইউজ করতেছেন। তো জার্মানির ক্ষেত্রে মূলত সবই অ্যাক্সেস পয়েন্ট বেস, এখানে মোস্টলি আপনি ল্যান কেবল খুঁজে পাবেন না। আর যদি খুঁজে পান সেক্ষেত্রে সমস্যা নেই, ল্যান এখানে কানেক্ট করে দিলেই হয়ে যাবে। যে কোনো একটা ক্যাটের যে কেবলটা থাকবে সেটা ডকিং এ ইনসার্ট করে দিলেই এই ডকিং এর থ্রোতে তখন আপনি ইন্টারনেট পেয়ে যাবেন। ডকিং এর সুবিধা হলো যে এটাই, যে আপনি ডকিং এর সাথে ল্যান কেবল কানেক্ট করতেছেন, আপনি ল্যাপটপে ইন্টারনেট পেয়ে যাচ্ছেন, অথবা ইউএসবি এইচডিএমআই ডিসপ্লে যেটাই করেন। এটা খুবই কনভিনিয়েন্ট একটা ডিভাইস, মানে ডকিং ছাড়া জার্মানিতে চিন্তাই করা যায় না। এখন আপনি আইটি জবে যাওয়ার আগে যে ডকিং স্টেশনটা চিনে যাচ্ছেন, ডকিং স্টেশনের নাম জেনে যাচ্ছেন, পোর্ট গুলো জেনে যাচ্ছেন, মানে এটাই আপনার স্ট্রেংথ হয়ে যাবে। ইভেন আমার প্রথম ইন্টারভিউ একটা খুবই ফানি কোশ্চেন করছিল যে আইটি টিকেটের প্রায়োরিটি, মানে প্রায়োরিটি ওয়ান মানে কি। সো এই ধরনের অনেক বেসিক কোশ্চেন চলে আসে। ইভেন আমার এইচডিএমআই কেবল নিয়েও জিজ্ঞেস করছিল যে মনিটর কিভাবে কানেক্ট করা হয়। যদিও এগুলো ফানি কোশ্চেন, বাট যদি আপনার জানা থাকে তাহলে ফানি কোশ্চেন, আর যদি না জানা থাকে তখন কনফিউশনে পড়ে যাবেন। এইচডিএমআই মানে কি কারো জানা আছে? এইচডিএমআই কেউ জানেন অ্যাব্রিভিয়েশনটা কি হতে পারে? হ্যাঁ, হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। ওকে, থ্যাংক ইউ। মানে এগুলো খুবই ছোট ছোট বিষয়, বাট আপনি জানেন না যে ইন্টারভিউ আসলে কখন কোথা থেকে সে কি প্রশ্ন করতে পারে। তো যে কারণে সব খুঁটিনাটি বিষয়গুলো যখন আপনি জেনে যাবেন। আরেকটা প্রশ্ন এখানে করি, দেখি আপনার বুঝতে পারেন কিনা। দেখি আমি এক্সাম্পল কোথা থেকে নিতে পারি। উম, আচ্ছা, আমি এটাকে আবার নিয়ে আসতেছি। আচ্ছা, আপনারা একটু থিঙ্ক করেন, আমার এই ইউএসবি সি পোর্ট দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, এই ডকিং স্টেশনের যে ইউএসবি সি পোর্ট, সেটাকে আমি কম্পিউটারের সাথে কানেক্ট করলাম কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের জন্য। এখন কিছুক্ষণ কাজ করার পরে এইখানে একটা বাটন থাকে, পাওয়ার বাটন ডকিং এ, যেটা আমরা দেখিয়েছি অলরেডি, এই পাওয়ার বাটনটা। তো এই পাওয়ার বাটনটা আমার কম্পিউটার রানিং, মনিটর রানিং, এভরিথিং ইজ রানিং। সো সাডেনলি আমি অথবা আমার কোনো কলিগ এসে এটাকে বন্ধ করে দিল। তো যখন এই পাওয়ার বাটনে প্রেস করে শাটডাউন করে দিল, ল্যাপটপ কি শাটডাউন হবে না হবে না? হবে না। হবে না। ল্যাপটপে ল্যাপটপে ব্যাটারি ব্যাটারি এক্সের চার্জ যদি থাকে তাহলে তো সমস্যা নেই। ওকে, ল্যাপটপে অবশ্যই ব্যাটারি ল্যাপটপ আছে। ব্যাকআপ, ব্যাটারি থাকলে তো আলটিমেটলি ব্যাকআপ হিসেবে থাকে আর কি। আচ্ছা, তার মানে সবার মতামত হলো ল্যাপটপটা শাটডাউন হবে না। না হওয়ারই কথা। আচ্ছা, এখন এখানে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। তো প্রথম একটা জবে জয়েন করেছি। তো যেহেতু আমি ডেল ইউজ করেছি, কিন্তু তখনও এইচপি ডকিং স্টেশনের সাথে পরিচিত না। তো এই দুইটা আগে একটু এক্সপ্লেন করি। এই দুইটা হলো, একটা হলো সেকেন্ড জেনারেশন, একটা ফোর্থ জেনারেশন। বলেন তো এই দুইটার ভিতরে ডিফারেন্স কি আপাত দৃষ্টিতে? একটা ওয়্যারলেস, একটা হচ্ছে ওয়্যারলেস। না না, দুইটাতেই কেবল আছে, এখানে হয়তো আমি ছবিটা ঠিক মানে মতো নিই নাই। তিনটা কেবল আছে আর এই পাশেরটাতে দুইটা। ওইটা না, আমি আপনার ঠিক সাউন্ড পিছনে পাওয়ার বাটন নাই মনে হচ্ছে। G4 এর এই পাওয়ার বাটন সাইডটাতে নাই। দুইটা একজন আছে। বলেছে পাওয়ার এই যে অলরেডি। বাটন নাই। বাটনটা পাওয়ার বাটন মনে হ্যাঁ, হয় হচ্ছে এক্স্যাক্টলি। দুইটা ডিফারেন্ট, হ্যাঁ, একটাতে আছে একটাতে নাই।
একজন পাওয়ার এটা বাটন। বলেছে অলরেডি, পাওয়ার বাটনের ডিফারেন্স। এই জায়গাতে ফানি ঘটনাটা ঘটে। এটা পাওয়ার বাটন আছে, এটা পাওয়ার সুইচ হলো পুরো সারফেসটা। এর উপরে যত যে সারফেসটা দেখতে পাচ্ছেন, এর উপরে যদি আপনি চাপ দেন হাত দিয়ে, তাহলে পুরাটাই হলো একটা সুইচের মতো আচরণ করে, অন অফ সুইচ। তো এটা ছিল এই ভার্সনের বড় একটা ডার্ক সাইড, মানে ডিসঅ্যাডভান্টেজ। তারপরে এইচপি তখন 4th জেনারেশন যে ডকিংটা ক্রিয়েট করে, সেখানে একটা বাটন সেপারেটলি দিয়ে দেয়। তো যেটা হয়েছিল আমার, আমি হেড অফ ডিপার্টমেন্টের সাথে পুরোপুরি উইকলি মিটিং এ জয়েন করেছি, নতুন কোম্পানি, আমি নিজেও নতুন তখন। তো এইচপি ডকিং এ আমার টোটালি কোনো আইডিয়া ছিল না। ডেল সম্পর্কে আইডিয়া ছিল, ডেল ইউজ করেছি অনেকদিন। তো মিটিং রানিং, তো হঠাৎ করে আমার এর উপরে একটু হাত রেখেছি, মানে এই পুরো সারফেসটার উপরে হাত রেখেছি। তার মানে কি, আমি পাওয়ারটা কিন্তু বন্ধ করলাম। তো যেটা হয়েছে, সাথে সাথে সে তখন প্রেজেন্টেশন দিচ্ছিল, তার ল্যাপটপটা শাটডাউন হয়ে গেছে। মানে আমার হেড অফ ডিপার্টমেন্ট যে প্রেজেন্টেশন দিচ্ছিল মিটিং এর মধ্যে, তার ল্যাপটপটা শাটডাউন হয়ে গেছে। তো যেটা আপনাদের বোঝাতে চেয়েছিলাম, যে এই পাওয়ার বাটনে যদি আমি প্রেস করি, ল্যাপটপ সাথে সাথে শাটডাউনে চলে যাবে। এই পাওয়ার বাটনে যদি আমি এই সারফেসে প্রেস করি, ল্যাপটপ শাটডাউনে চলে যাবে। এই পাওয়ার বাটনে প্রেস করলেও ল্যাপটপ শাটডাউনে চলে যাবে। ল্যাপটপে ব্যাটারি আছে, ডাজন্ট ম্যাটার, এটা তখন ল্যাপটপের পাওয়ার বাটন হিসাবেও ইউজ হয় যখন আপনি ডকিং এর সাথে কানেক্ট করবেন। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং এটা আপনাকে জানতে হবে। ওটা ওটা তো পাওয়ারের সাথে সিনক্রোনাইজ হয়ে যায় আর কি। হ্যাঁ, পাওয়ারের সাথে সিনক্রোনাইজ হয়ে আছে। এবং এই ঘটনাটা যদিও জার্মান কোম্পানি, আমি জানি না বাংলাদেশে লেগে, তো এরা আবার যথেষ্ট এদের ধৈর্য থাকে। তো সে খুব মানে বিষয়টা নর্মালি নিচ্ছে, এবং বিষয়টা খুব একটু হাস্যরসের তৈরি করেছিল, আর কিছু না। কারণ এটা আসলে কারোরই জানার কথা নেই, এবং এই মিস্টেকটা অনেকেই করতো এই কোম্পানিতে। পরবর্তীতে এই মডেলটাই মানে বাদ হয়ে যায়, এখন সব 4th জেনারেশন আমরা ইউজ করি। কারণ এটা আসলে অনেকেই বোঝে না যে এই পুরোটাই আর কি সুইচ। এই সারফেসে হঠাৎ করে হাত চলে গেলে ল্যাপটপ শাটডাউনে চলে যায়। তো এটা হলো আপনার মানে এক্সপিরিয়েন্স, অথবা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, যেটা আমি মানে আপনাদের সাথে শেয়ার করতেছি, যে টিকেটিং সিস্টেম অথবা আইটি জবে যে প্রবলেম গুলো আসলে হয়। যেমন আপাত আমাদের দৃষ্টিতে কিন্তু এটা আপনারা সবাই বললেন যে ল্যাপটপ অফ হবে না, কিন্তু ল্যাপটপ অফ হবে। জি, আমাদের এখন নিজস্ব যদি কোনো সমস্যা হয়, তখন হচ্ছে কি প্রজেক্ট ম্যানেজার টাইপের কেউ একজন থাকে যে হচ্ছে এরকম আমাদেরকে সাহায্য করবে। হ্যাঁ, এটা হলো জার্মানির একটা ব্লেসও বলবো। জার্মানির আইটি জবগুলোতে অনেকগুলো লেয়ার থাকে। মানে প্রথমত আপনি গ্রাউন্ড লেভেলে, যদি আপনি মানে বেসিক এন্ট্রি লেভেলের জবে জয়েন করেন, তো সেক্ষেত্রে তো আপনি জবে আছেন। আর আপনার উপরে থাকবে হয়তো তারা 2 বছর 3 বছর যাবত জব করে, অথবা 5 বছর, তারা আপনাকে একটা সাপোর্ট দিবে। আর তার উপরে থাকবে হলো প্রজেক্ট ম্যানেজার, তার উপরে থাকবে হেড অফ ডিপার্টমেন্ট। সো এখানে জার্মানির যেটা ফ্লেক্সিবিলিটি, এখানে যেটা আমি এনজয় করি, যে কোনো প্রবলেমে ফিল ফ্রি, আপনি যে কাউকে প্রশ্ন করতে পারেন, শুধু কোম্পানির ডাইরেক্টর অথবা আইটি ডাইরেক্টর ছাড়া। কারণ ওরা সারাদিন মিটিং নিয়েই থাকে, এবং ওরা টেকনিক্যালি সাউন্ড থাকে না, ওদের টেকনোলজি সম্পর্কে কোনো আইডিয়াই থাকে না। যে কারণে হেড অফ ডিপার্টমেন্ট পর্যন্ত যে কাউকে আপনি ফ্র্যাঙ্কলি জিজ্ঞাসা করতে পারেন। তো জার্মানির আবার এটা একটা কালচারও, এখানে হুটহাট কেউ কাউকে প্রশ্ন করে না। মানে সবাই আগে তার নিজের সর্বোচ্চটা দিয়ে ওটা জানার চেষ্টা করে, সলভ করার চেষ্টা করে। যদি ইনকেস নাই পারে, সেক্ষেত্রে যে কাউকে আপনি প্রশ্ন করলে সে আনসারটা দিয়ে দেয়। মানে সে জানলে সে অবশ্যই আপনাকে হেল্প করবে। এটা এখানকার ওয়ার্কিং হ্যাঁ, আমার এনভায়রনমেন্টের একটা একটা কোশ্চেন পজিটিভ। ছিল। জি, 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 বলেন। হ্যাঁ, এই যে আইটি টিকিট গুলো যে দেয়, হুম, হুম, এখানে এখন তো মনে করেন ম্যাক্সিমামে যদি কেউ প্রবলেমে পড়ে, সবাই তো ফার্স্ট হচ্ছে সার্চ করে, হয়তো ইউটিউবে বা হচ্ছে নেটে সার্চ করে এই হুম, হুম। প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। ওরা নিজেরাই তো মানে সলভ করতে পারে। সেক্ষেত্রে কি টিকেট জেনারেট করে শুধু মানে মানে এমপ্লয়ি যারা আছে এরাই আইটি গাইজের হেল্প নেয়, নাকি এটা হচ্ছে ইন জেনারেল সবাই করে? না, না, টোটাল কোম্পানির, ইভেন আমার কোম্পানির মালিকের কথাই বলি। ও কিছুদিন আগে একটা টিকেট ওপেন করছে যে ওর ওয়ান ড্রাইভ যে স্পেসটা ছিল 50 জিবি, সেটা শেষ হয়ে গেছে। সো এটা এক্সটেন্ড করতে হবে।
সো কোম্পানির মালিক, কোম্পানির ডাইরেক্টর, কোম্পানির হেড অফ ডিপার্টমেন্ট সবাই টিকিট ওপেন করবে যে কোনো টেকনিক্যাল প্রবলেম। আর যেটা বললেন যে চ্যাট জিপিটি কোপিলট, বিশেষ করে কর্পোরেট আমরা কোপিলটটাই বেশি ইউজ করি, মানে মাইক্রোসফটের চ্যাট জিপিটি টোটালি ব্লক করা থাকে। তো কোপিলট যে এআই টুলস, তো সেটা মূলত কর্পোরেট ইউজ করা হয়। তো এখন কোপিলট ওপেন করার পরে অথবা আমাদের কোম্পানিতে পুরোপুরি লঞ্চ করার পরে যেটা হয়েছে, অনেক ইউজারই মানে বিশেষ করে ফর এক্সাম্পল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, মানে ইই, যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, এরা তো এমনি যথেষ্ট নলেজ রাখে, আইটি নলেজও তাদের থাকে। তো এদের অনেকে তখন নিজে নিজে একটু ঘাটাঘাটি করে অনেক সময় ওরাও প্রবলেম সলভ করে ফেলে। আবার অনেক ক্ষেত্রে ওদের ঘাটাঘাটি করার সময়ও থাকে না, এনার্জি থাকে না, ওরা জাস্ট টিকেট ওপেন করে বসে থাকে। হ্যাঁ, অনেকে সলভ করে, করে না সেটা না, বাট মোস্টলি আপনি টিকেট পাবেন, কারণ এটাই। আর ওদের আবার অনেক ক্ষেত্রে অ্যাক্সেস থাকে না। ফর এক্সাম্পল আপনি একটা স্মল একটা সফটওয়্যার ইনস্টল করবেন, এখন আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমে আছেন, বাট আপনার কোনো রাইটস নাই কোনো সফটওয়্যার ইনস্টল করার। আপনাকে আইটি টিকেটই ওপেন করতে হবে। আইটি টিকেটের যে কেউ আপনার ল্যাপটপে রিমোটলি সে সফটওয়্যারটা ইনস্টল করে দিবে। এবং আইটিতে কিন্তু আপনার অ্যাকাউন্ট একটা থাকে না, অ্যাকাউন্ট থাকে চারটা। যেমন আমার অ্যাকাউন্ট চারটা, এটা ডিপেন্ড করে আপনি কোন রোলে আছেন। সো আপনার নিজের একটা অ্যাকাউন্ট থাকবে, ইউজার পাসওয়ার্ড থাকবে আপনার ল্যাপটপ ইউজ করার জন্য। আপনার একটা ক্লায়েন্ট অ্যাডমিন থাকবে, যেটা দিয়ে আপনি একটা এমপ্লয়ির ল্যাপটপে সফটওয়্যার ইনস্টল করবেন। তখন একটা পপ আপ মেনু আসবে, যেখানে আপনাকে ওই সি অ্যাডমিন ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিতে হবে। তারপর ম্যানেজমেন্ট সার্ভারে আপনার একটা অ্যাকাউন্ট থাকবে, যেটা দিয়ে আপনি সার্ভারে লগ ইন করবেন। আর একটা থাকবে অ্যাজার ক্লাউড, মাইক্রোসফট 365 থেকে শুরু করে ইনটিউন থেকে শুরু করে সবগুলোতে অ্যাক্সেস করবেন। সো আমার হলো টোটাল চারটা অ্যাকাউন্ট। সো এক একটা অ্যাকাউন্ট এক একটা পারপাসে ইউজ করা হয়। বোঝাতে পেরেছি? জি আরো ভাই। কনফিউশন? জি ভাই। চ্যাট জিপিটি কেন ব্লক করা থাকে এটা যদি একটু আচ্ছা, বিস্তারিত। যেহেতু আমরা সবই মাইক্রোসফটের প্রোডাক্ট ইউজ করি, এখানে তো আসলে চ্যাট জিপিটি আমাদের দরকার নেই, কারণ আমাদের তো একটা এআই টুলস আছে কোপিলট। এখন দুইটা অ্যাক্সেস তো দেওয়া হবে না। আর যেহেতু আমরা সবই মাইক্রোসফট বেসড, এখানে চ্যাট জিপিটি কে তথ্য তো কোনো কোম্পানি দিতে চাবে না, কারণ সে তো মানে ডিরেক্টলি ইনডিরেক্টলি হিডেন যেভাবে হোক, সে কিন্তু অনেক তথ্য আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে, যেটা হয়তো আমরা বুঝতে পারি না, অগোচরেই সবকিছু চলে যাচ্ছে। তো সেটা কোনো কোম্পানি আসলে দিতে চায় না, এক যে এক কারণে কোম্পানির এক মাইক্রোসফট। এক ধরনের পলিসি থাকে, হ্যাঁ, পলিসি আর মাইক্রোসফট যেহেতু কোপিলট ডেভেলপ করেছে এবং কোপিলটের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো, ইভেন আমি নিজে ইচ এন্ড এভরিডে ইউজ করি। আমি চ্যাট জিপিটি শুধু বাসায় ইউজ করি, তারপরেও এখন বাসায় মাইক্রোসফটের লাইসেন্স নেওয়া হয়ে গেছে, এখানেও আমি কোপিলটই বেশি ইউজ করি। তো মাইক্রোসফট নিয়ে আসলে আপনারা কেরিয়ার আইটি সাপোর্ট, যেটা যে কোর্সটা আসলে আমরা করাচ্ছি, অনেস্টলি আপনার গোল কিন্তু এখানে না, গোল কিন্তু আইটি সাপোর্টে না। হ্যাঁ, আইটি সাপোর্টে আপনি কিছুদিন জব করবেন 1-2 বছর, কিন্তু আপনার গোল থাকতে হবে যে আপনি মাইক্রোসফটের সব প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করবেন। 1-2 বছর ইটস ওকে, ফাইন, বাট আপনার সেপারেট একটা গোল থাকতে হবে। সার্ভার নিয়ে কাজ করবেন, এসসিসিএম নিয়ে কাজ করবেন, ইনটিউন নিয়ে কাজ করবেন। ইনটিউন সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? কেউ কিছু বলতে পারবেন? ইনটিউন? হ্যাঁ, ইনটিউন হচ্ছে এটা তো একটা সফটওয়্যার সফটওয়্যারের এটা ইয়েরই এটা ক্লাউড সার্ভিস, হ্যাঁ হ্যাঁ, মাইক্রোসফটের একটা ক্লাউড ক্লাউড সার্ভিস। সার্ভিস। এখন টেকনোলজি অনেক ক্লাউড বেস হয়ে যাওয়াতে মানে জিনিসগুলো অনেক ইজি হয়ে যাচ্ছে। যেমন একটা সফটওয়্যার, একটা ল্যাপটপ ডিপ্লয় করাটা অনেক টাফ এসসিসিএম থেকে, কিন্তু সেটা যদি আপনি অটো পাইলট ইউজ করে ইনটিউন থেকে করেন, এটা আবার খুবই ইজি। তো যাক, ওগুলা পরবর্তী ধাপে আমরা আলোচনা করব। সো এখানে আমি এই চ্যাপ্টারটা ফিনিশ করতেছি, পরবর্তী টপিকে আমরা চলে যাব যদি আপনাদের এনার্জি থাকে। হ্যালো ভাইয়া, একটা প্রশ্ন ছিল আমার। জি জি, বলেন। এখানে যে তিনটা মনিটর দেখা যাচ্ছে, তিনটা মনিটর কি আলাদা আলাদা সিপিইউ, না একটা সিপিইউর সাথে তিনটা মনিটর কানেক্ট? একটা ল্যাপটপ অলওয়েজ একটা।
মানে একটা কর্পোরেট এনভায়রনমেন্টে আপনি কখনোই দুইটা ল্যাপটপ পাবেন না যদি না আপনি ভিআইপি ইউজার হন। না না, আমার প্রশ্ন ছিল সিপিইউ গুলি কি সেপারেট, না সরি, মনিটর গুলি কি সেপারেট সিপিইউ তে কানেক্টেড, না শুধু ল্যাপটপের সাথে কানেক্টেড সবগুলি? না, ডকিং এর সাথে কানেক্টেড। এখানে ডকিং। মাঝখানে যে ডকিংটা দেখতে পাচ্ছেন এই ডকিং এর সাথে কানেক্টেড। এখানে যে ডকিং দেখতে পাচ্ছেন এই ডকিং এর সাথে সবগুলো মনিটর কানেক্টেড। আর ডকিং থেকে একটা কেবলই আসবে যেটা শুধু ল্যাপটপে পাওয়ার দিবে, সেই সাথে মনিটরের কানেকশন গুলো ওই কেবলের মাধ্যমে এস্টাবলিশড হবে। তাই আমার প্রশ্নের মানেটা হচ্ছে তিনটা মনিটরের জন্য একটা সিপিইউ কাজ করতেছে নাকি? হ্যাঁ, সিপিইউ বলতে তো এখানে আপনি একটা ল্যাপটপই সিপিইউ বোঝাচ্ছেন। বলতে আপনি কম্পিউটার একটাই, হ্যাঁ বোঝাচ্ছেন আলাদা সেটাই। আলাদা, কম্পিউটার মানে একটাই থাকবে শুধু ল্যাপটপ। সিপিইউ মানে তো এখন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলতে এখানে তো আমরা প্রসেসর না, জাস্ট আপনি একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপকে বোঝাচ্ছেন। সো এখানে একটা ওকে ল্যাপটপ, অলওয়েজ একটা ল্যাপটপ, ওকে ভাইয়া, ঠিক আছে। এখানে তাহলে দুইটার সুযোগ একটা নাই। ল্যাপটপের 3টা মনিটর দেওয়ার কারণ কি? এটা প্রয়োজন হয় জার্মানিতে, যেমন আমাকেই করে আমাকে বোঝায়। আমাকেই যদি ধরেন আইটি জবে আমি যখন অফিসে বসি, আমাকে যদি আপনি একটা মনিটর দেন, টু বি অনেস্ট আমি কাজ করতে পারবো না, অথবা আমার কাজের গতি ড্রাস্টিক্যালি ড্রপ করবে। কারণ যখন আপনি আইটিতে জব করবেন, যেমন এই মনিটরটা, এই মনিটরে হয়তো আপনি সার্ভার ম্যানেজমেন্ট সার্ভার ওপেন করে রাখছেন, এখানে হয়তো অ্যাজার ক্লাউড ওপেন করে রাখছেন, এখানে আউটলুক ওপেন করে রাখছেন, এই মনিটরে হতে পারে আপনি টিম চ্যাট ওপেন করে রাখছেন। সো আপনাকে অনেক কিছুই মানে অনেকগুলো ব্রাউজার ওপেন করে রাখতে হয় অলওয়েজ, সার্ভার সহ। আদারওয়াইজ একটু পর পরে আপনার লগ ইন লগ আউট করতে হবে। তো যে কারণে আসলে অ্যাটলিস্ট আমাদের দুইটা মনিটর লাগে মাস্ট। আর যারা ধরেন এক্সেল নিয়ে কাজ করে ওদের তো মনিটর গুলো আরো বড়, মানে ওদের 24 ইঞ্চ না, ইভেন যারা ডেভেলপার অথবা প্রোগ্রামিং এ কাজ করে তাদের আরো বেশি ল্যাপটপ লাগে, সরি মনিটর লাগে যেটা। ভাইয়া, তো এটা হলো সেক্ষেত্রে ডিমান্ড। একটা বড় মনিটরে মাল্টি উইন্ডোজ মানে ইউজ করা হ্যাঁ, বেটার সেটাও না, কারণ এটাতে হচ্ছে সেটাও করা হয়। এটা আসলে জার্মানির বিষয়টা হলো কি যে আপনার নিজস্ব ডিমান্ড থাকে। আপনি একটা কোম্পানিতে জয়েন করেছেন, এখন আপনি ডিমান্ড দিবেন আপনার কাজের জন্য কি কি দরকার। যেমন আমাদের কিছু ইউজার আছে যারা ঠিক 42 ইঞ্চের মতো মনিটর ইউজ করে, কার্ভ মনিটর। ওই মনিটরটাকে স্প্লিট করে দুই ভাগে ইউজ করে, তারা আবার দুইটা মনিটর ইউজ করে না। আবার যদি আপনি মেজরিটি যান, মেজরিটির স্ট্যান্ডার্ড হলো এটা, দুইটা 24 ইঞ্চ। আবার কিছু কম্বিনেশন থাকে, একটা 27 আর একটা 24। তো এটা টোটালি ইউজার টু ইউজার। আর জার্মানিতে এটা মানে একসেপ্ট করা হয় যে আপনি একটা অফিসে গেলে আপনি আপনার ডিমান্ড করতে পারবেন না। ইভেন যেটা আমি মনে হয় দেখিয়েছিলাম এখানে, এই মাউসটা কিন্তু আমরা হয়তো বাংলাদেশে অভ্যস্ত না। এখানে প্রচুর ভার্টিক্যাল মাউস পাবেন জার্মানিতে, এয়ারগোনমিক্সের মাউস পাবেন। তো এই মানে এটা হলো, যদি আপনি বলেন যে না আমার এটাতে হচ্ছে না, এটাতে আমি কনভেনিয়েন্ট না, কমফোর্ট ফিল করতেছি না, আমার এটা লাগবে, তো কোম্পানি একসেপ্ট করে। তো এটাই মূলত কারণ যে এখানে আপনি আপনার ডিমান্ড প্লেস করতে পারেন যে আপনি আসলে কি ইউজ করবেন। তো আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি, যদি না কারো জি। ফার্দার কোশ্চেন থাকে। আছে কারো কোশ্চেন? এখানে এখানে কিন্তু অনেক টিকিট চলে আসবে। এই চ্যাপ্টারটা ছোট সহজ মনে হলেও এখানে অনেক টিকিট আপনারা পাবেন, আইটি টিকিট। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা দেখাতে চেয়েছিলাম, তো আমরা ডিসপ্লে সেটিং নিয়ে ইউটিউবে একটা ভিডিও দিয়েছিলাম, ওটাতে কারো কনফিউশন আছে? ওটা দেখছি। না ভাইয়া, ক্লিয়ার শুধু ওই করার যে ড্রাইভার আপডেটের যেটা বলছিলেন যে ড্রাইভারটা কিভাবে আপডেট করতে হয়, আমার মনে হয় বেটার হতো যদি ওইটা সহ যদি একটা ভিডিও থাকতো এরকম। ওইটা ভিডিও তো বুঝতে অলরেডি পারছি। ইউটিউবে দিয়ে দিয়েছি, ওইটা ইউটিউবে অলরেডি দেওয়া আছে, এবং পরবর্তীতে আমরা পরবর্তী লেকচারে হয়তো ওইটা নিয়ে আলোচনা করব পরবর্তী লাইভে। ওইটা অলরেডি ভিডিও দেওয়া আছে। মোট কথা আপনাদের যা প্রয়োজন সেটা আসলে আমি জানি যে আপনাদের কি লাগবে। যেহেতু এক্সপিরিয়েন্স যতটুকু হয়েছে আমি সব দিয়ে দিব, ওরিট হওয়ার কারণে। থ্যাংক ইউ ভাইয়া, কারণ থ্যাংক ইউ। আমি চাচ্ছি যে আসলে আপনারা স্কিল হন, এক্সপার্ট হন এবং আইটি জবে আসেন। টু বি অনেস্ট, জার্মানি যে লেভেলে আইটি জবে স্যালারি দেওয়া হয়, আমি জানি না কেন আমরা এখানে আসি না। যেটা আমার নিজেরও
আইডিয়া ছিল না করোনা পরবর্তীতে। আপনারা যারা আমার ইউটিউব ফলো করেন অনেকেই জানেন যে আমার বিজনেসটা শাটডাউন করে দিতে হয় কোভিড এর জি কারণে। জি জি তো যে কারণেই আসলে বলা যায় অনেকটা ফোর্সফুলি আইটিতে আসা, কিন্তু জানা ছিল না যে আসলে বিষয়টা এতটা বেটার একটা কেরিয়ার হবে। তো এখানে স্কোপ আছে অনেক, স্যালারি রেঞ্জও যথেষ্ট ভালো, এবং সেই সাথে সামার বোনাস, ক্রিসমাস বোনাস, প্রিমিয়াম মানে প্রফিট শেয়ার, তো অনেক কিছু এখানে দেওয়া হয়। তো এখন আমরা আসলে সুযোগগুলো নেওয়া উচিত। ইন্ডিয়ানরা যাচ্ছে খুব দ্রুত, বাট সেই অনুসারে আমাদের গ্রোথটা একটু না অনেকটাই কম। তো যে ভাইয়া কারণে আমার আমি একটু প্রসেসটা আপনাদের একটু সিম্পলের উপর লক্ষ্য করে। যদি বলতে চাই যে হ্যাঁ, অডিও, মানে অডিও সমস্যা বা আমার ডিসপ্লে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই জন্য ড্রাইভার, যে মডেলের ড্রাইভার সেটা নামিয়ে ইনস্টল করে দিলেই তো আমার মোটামুটি আপডেট হয়ে যাবে না? না না না, ড্রাইভার ডাউনলোড করার বিষয় না, ড্রাইভার হলো অপারেটিং সিস্টেমের বিষয়। যেহেতু ও এগুলো আমার আচ্ছা, সরি। মনিটর গুলো হলো প্লাগ এন্ড প্লে। যেমন আপনি ধরেন ওকে। একটা হেডসেট, হেডসেট ইউএসবি কেবলের মাধ্যমে আপনার ল্যাপটপে কানেক্ট করলেন, অথবা একটা মাউস, কিবোর্ড, আপনি কি কোনো ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করেন? নর্মালি নট। নর্মালি আমরা না। কেউ মাউসের জন্য, হেডসেটের জন্য সেপারেটলি ড্রাইভার ইনস্টল করি না। কি করি, শুধু প্লাগ করি আর ওইটা প্লে হয়ে যায়, মানে ওটা আমরা বলি প্লাগ এন্ড প্লে। আমি ইউজ করি যেমন লজিটেক, আমার তো ব্লুটুথেই হয়ে যায়। না, ব্লুটুথের বিষয়টা ভিন্ন। ইউএসবি আর বুঝতে পেরেছি। ব্লুটুথ দুইটা দুইটা দুই বিষয়। তো অপারেটিং সিস্টেম তখন অটোমেটিক্যালি ড্রাইভারটা ডাউনলোড করে নেয়। তো ওইটা আমি দেখাবো পরবর্তী লাইভে। এখন ডিসপ্লে সেটিং নিয়ে যেটা আলোচনা করি, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মানে এই মুহূর্তে দুইটা মনিটর, আর এটা হলো আমার ল্যাপটপের ডিসপ্লে। সো তিনটা টোটালি এখানে কানেক্টেড। তিনটার ভিতরে, যেটা আগেই বলেছি, ল্যাপটপ কিন্তু একটাই, ল্যাপটপ একটাই, শুধু আমার ডিসপ্লে তিনটা। তিনটার ভিতরে এখন আমরা ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এই মনিটরটা, এটা হলো নাম্বার 2, মানে এটা হলো না, নাম্বার 2, আর এটা হলো নাম্বার 3। কিন্তু আপনারা খেয়াল করেন, আমি কিন্তু নাম্বার 2 যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, স্ক্রিন শেয়ার করতেছি, মাল্টিপল মনিটরের একটু সুবিধা অসুবিধা আমি এখানে বলি। এই স্ক্রিনটা কিন্তু আপনাদের সাথে শেয়ার হচ্ছে নাম্বার 2, কিন্তু এর বাইরে যে বাকি দুইটা স্ক্রিন আছে সে দুইটা কিন্তু আপনারা কিছুই দেখতে পারতেছেন না। এবং এটাকে কিন্তু আমি মেইন ডিসপ্লে করি নাই, কারণ মেইন ডিসপ্লে করলে আপনারা আমার ডেস্কটপটা কিন্তু দেখতে পারবেন। মেইন ডিসপ্লে করেছি আমি কোনটা, 3 নাম্বারটা। 3 নাম্বার থেকে আমি ড্রাগ এন্ড ড্রপ করে এই স্ক্রিনে এসে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এটা হলো মানে সুবিধা, যখন আপনার মাল্টিপল মনিটর একটা ল্যাপটপে থাকবে তখন আপনি অনেকভাবে প্লে করতে পারবেন। তো এখন আমার ল্যাপটপটা আমি বসাইছি কোথায়, একদম রাইট সাইডে, যে কারণে এই কম্বিনেশন। এখন আমি এই মুহূর্তে আমার ল্যাপটপটাকে মাঝখানে নিয়ে আসতেছি, জাস্ট আপনাদের ডিফারেন্সটা দেখানোর জন্য। আমি আমার মনিটরটা এখন, ল্যাপটপটা এখন মাঝখানে নিয়ে আসলাম, মানে এটা হলো আমি ফিজিক্যাল যে কানেকশন সেটা চেঞ্জ করলাম। তখন আমার কি করতে হবে, এই ওয়ানটাকেও ঠিক মাঝখানে নিয়ে আসতে হবে, মাঝখানে নিয়ে এসে অ্যাপ্লাই দিতে হবে। তাহলে আমার এই সেটিংটা তখন অ্যাপ্লাই হয়ে যাবে, আমি স্মুথলি আমার মাউসটাকে এই তিনটা মনিটরের ভিতরেই মুভ করাতে পারবো। একটা ল্যাপটপ, একটা মাউস, কিন্তু আমি সবগুলো মনিটরেই বিচরণ করতে পারবো। আর আমি চাইলে নাম্বার 1 কে মেইন ডিসপ্লে করতে পারি, কিন্তু আমি এখন চাচ্ছি না যে এটাকে মেইন ডিসপ্লে করতে, যে কারণে আমি 3টাকে মেইন ডিসপ্লে করেছি। তো এটাই হলো মূলত যে আপনার ফিজিক্যাল ওরিয়েন্টেশন যেটা হবে, ভার্চুয়াল ওরিয়েন্টেশনও সেটা করতে হবে, আদারওয়াইজ আপনার মাউস পয়েন্টার কাজ করবে না। আর যদি আমি ডুপ্লিকেট করতে চাই, যেমন আমি যদি ডুপ্লিকেট করি, তাহলে আমার স্ক্রিন 2 এবং 3, মানে 2-তে আমি যেটা দেখবো 3-তেও সেটা দেখবো। নর্মালি এই ক্ষেত্রে আমরা এক্সটেন্ড করে থাকি, মানে এক একটা মনিটরকে এক একটা পারপাসে ইউজ করা হয়। সো এখন আমি আমার যে ল্যাপটপটাকে আবার রাইট সাইডে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তো রাইট সাইডে চলে গেল, এখন আমি এটাকে আবার সেট করে অ্যাপ্লাই দিয়ে দেবো। তো এই রিলেটেড আপনারা অনেক টিকেট পাবেন, আইটি টিকেট, যেখানে অনেকের এই ডিসপ্লে সেটিংটা ঠিক থাকবে না। এখন এই ডিসপ্লে সেটিং এ যাওয়ার জন্য
অনেকগুলো অপশন আছে, রাইট বাটন, ডিসপ্লে সেটিং, এটা হলো ইজি, আপনি এটা করতে পারেন। আর উইন্ডোজ আই, যেটা আমি ভিডিওতে দেখিয়েছি, উইন্ডোজ আই প্রেস করলে আপনি এখানে চলে যাবেন, তারপর সিস্টেম থেকে ডিসপ্লেতে গেলে এই সেটিংসটা পেয়ে যাবেন। সো এখানে আজকে আমরা যতটুকু আলোচনা করলাম, কি কম্পোনেন্ট প্লাস হলো আমার যে ডিসপ্লে সেটিং, এখানে ইচ এন্ড এভরি উইকে আপনারা টিকিট পাবেন যদি কেউ আইটি সাপোর্ট বা ডেস্কটপ সাপোর্টে জব করেন। এই রিলেটেড টিকিট কন্টিনিউয়াস আপনি পাবেন। সো এগুলো সলভ করতে পারলে দেখা যাবে যে আপনার আইটিতে টিকে যাওয়া অনেক ইজি হবে। জি, একটা কোশ্চেন ছিল ভাইয়া, ওই হুম। বেসিক লেভেলের যে জবগুলো, ঠিক আছে, আইটির যে একদম যে বেসিক লেভেলে, ঠিক আছে, রুট লেভেলের যে জবগুলোতে আপনার স্যালারি রেঞ্জটা আর কি মানে কিরকম হয়ে থাকে আর কি? জার্মানিতে, জি 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 জি। জার্মানির প্রফেশনাল আইটি। যে জবগুলো সেগুলো তো হুম নর্মালি ইয়ারলি ক্যালকুলেশন হয়, এখানে মান্থলি বা হুম আওয়ারলি হুম হুম। ক্যালকুলেশন হয় না। হ্যাঁ হ্যাঁ, জানি আমি তো এটা, হ্যাঁ। আইটি সাপোর্ট হুম। জবের স্যালারি গুলো মূলত শুরু হয় হলো 44 থেকে, অথবা অনেক ক্ষেত্রে 42, 43। তো বেসিক এটা গুলোই। কম, হ্যাঁ আচ্ছা আচ্ছা। বেসিক গুলো, এটা খুবই নর্মাল। অনেক ভালো জব, আর হ্যাঁ হ্যাঁ। হুম হ্যাঁ, আর এটা অনেক ক্ষেত্রে যেটা হয় 46 থেকে 50, 55। আর কিছু হুম। বিগ কোম্পানি আছে, ফর জি। এক্সাম্পল বিএমডব্লিউ। আলিয়ান্স হতে পারে, হ্যাঁ। বিএমডব্লিউ হতে পারে, আলিয়ান্স, সিমেন্স হ্যাঁ। হতে পারে, হ্যাঁ। ইউনিকারিয়াতো, এইসব কোম্পানিতে যদি আপনি ইন্টারনাল হিসাবে ঢুকতে পারেন তো ওদের হুম হুম। স্যালারি রেঞ্জ আবার অনেক হাই, ওরা হলো 69, মানে 69,000 ইউরো পার ইয়ার, তার মানে রাফলি 70 থেকে 80 লাখ টাকার মতো। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি, আর এটা তো হচ্ছে আপনার গ্রোস স্যালারি না ভাইয়া? হ্যাঁ। হ্যাঁ, এটা গ্রোস স্যালারি, ব্রুট্টো ব্রুট্টো যেটা, হ্যাঁ হ্যাঁ, ব্রুট্টো ব্রুটো, যেটা, হ্যাঁ হ্যাঁ। ঠিক ব্রুটো। আছে, বুঝতে তারপর পারছি। এখন আস্তে আস্তে আপনি আস্তে আস্তে। সিঙ্গেল না ম্যারিড সেটা ক্যালকুলেশন করে হ্যাঁ তারপর হ্যাঁ, সেখানে তো আসতে তো, হ্যাঁ, আপনার এই যে ক্লাস 1 আছে, প্লাস, 2 আছে, হ্যাঁ হ্যাঁ, এই যদি এই ম্যারিড হয় জানি। তাহলে ক্লাস 3। তো জি জি সেক্ষেত্রে জি, 3। 27, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 26 থেকে 27%। আর যদি এরকম ব্যাচেলর হয়। হয় সেক্ষেত্রে হ্যাঁ রাফলি 40% হ্যাঁ ট্যাক্স হ্যাঁ ডিডাক্ট হ্যাঁ, করা জানি। হয়। হ্যাঁ। তো আইটির স্যালারি রেঞ্জ ভালো, মানে খুবই অস্ট্রিয়া তো অনেকে আছে, সেম। হুম। অনেক আছে। অলমোস্ট সেম। জি। একজনকে দেখেছিলাম আমি 36-এ জয়েন করতে, বাট আচ্ছা সে আচ্ছা। 4-5 মাস পরেই দেখলাম তার স্যালারি চলে গেল 48-এ। তো 50% নর্মালি, তাহলে। হুম। নর্মালি অলমোস্ট 50%। রাফলি, হ্যাঁ, রাফলি ফিফটি হুম হুম। থাউজেন্ড পার ইয়ার স্যালারি, হ্যাঁ। স্যালারি রেঞ্জ ভালো। আর মিউনিখের স্যালারি রেঞ্জ আরেকটু ভালো, জি জি। এখানে 60, এক্সপেন্সিভও তো বেশি মিউনিক আপনার, হুম। 55 to 60-র মধ্যে ভ্যারি করে। জি 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 জি। এক্সপেন্সিভও মিউনিক এক্সপেন্সিভ অবশ্য। যদি আমি আর্ন বেশি করি, এক্সপেন্স বেশি হলে তো যেটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা তো আর্নিং এর সাথে। জি জি জি। এনিওয়েজ, থ্যাংক ইউ ভাই, হ্যাঁ। আপনারা জাস্ট ফোকাস করেন যেগুলো শেখানো হচ্ছে, আশা করা যায় জব পেতে সমস্যা হবে না। আর এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে। এখন যাদের ডিভাইস আছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে, 10, 11 ডাজন্ট ম্যাটার, 9, 7 ডাজন্ট ম্যাটার। সো হুম হুম। তারা, আর যাদের 7 আছে তারা তো 10, 11 ইজিলি আপগ্রেড করে নিতে পারে। জি জি জি। স্যার কারো আপনি ফার্দার কথা কোয়েশ্চেন? ভাইয়া, বলছেন যে আইটি সাপোর্টে জব করতে গেলে যে টিকিট গুলো আমরা সচরাচর ফেস করবো, এটা কি বলছিলেন, এটা একটু বুঝতে পারিনি। কোন টিকিট গুলো আমরা সচরাচর ফেস করব? ভাইয়া, আমি ওনার সাথে একটু অ্যাড করি হুম হুম, কোশ্চেনটা থেকে জি নোট জি। করে, যে আমি ক্লাসের শেষে আমি কোশ্চেনটা করব। মানে বিষয়টা হচ্ছে এই যে ডেস্কটপে যে লেখা আইটি সাপোর্ট ডেস্কটপ হেল্প ডেস্ক, বা আমাদের যে হুম হুম বিগ হিসেবে যদি আমরা জয়েন করি, বা কোর্স শেষে যখন আমরা ইন্টার্নশিপ বা জবের জন্য অ্যাপ্লাই করব, আমার হুম জিজ্ঞাসা হচ্ছে অ্যাজ এ আইটি সাপোর্টার আমার কাজের পরিধি, কাজের আওতা, হ্যাঁ, কি কি ধরনের থাকতে পারে, মানে কি কি ধরনের আমার অ্যাক্টিভিটিস আমার থাকবে আমার কাজের মধ্যে, মানে এই ধরনের কাজ আমার ফেস করতে হবে, এই ধরনের সার্ভিস আমাকে দিতে হবে। যেমন শুরুটা আপনি দেখাইছিলেন ওটা আমরা দেখছি, এছাড়াও কি কি মানে কাজ আমি বা আমরা করব, যদি একটু বলতেন, একটু ধারণা নিতাম।
আচ্ছা আচ্ছা, যদিও আমার ইসের ভিতরে কোর্স আউটলাইনের ভিতরে বিষয়গুলো হাইলাইটস করা হয়েছিল, যেমন একটা কাজ হলো যেটা ওয়ার্ক স্টেশন নিয়ে, যেটা আমরা আজকে আলোচনা করলাম, বাট এটা শেষ না, এখানে ড্রাইভার আপডেট গুলো নিয়ে আলোচনা করিনি। একটা হলো টোটালি ফিজিক্যাল ওয়ার্ক স্টেশন রিলেটেড, ওয়ার্ক প্লেস রিলেটেড, এটা থাকবেই। দ্বিতীয়ত আসবে হলো আপনার প্রিন্টারের ইস্যুগুলো আসবে, যত ধরনের প্রিন্টার আছে, বারকোড প্রিন্টার, লেভেল প্রিন্টার, নর্মাল প্রিন্টার, ইউনিভার্সাল প্রিন্টার, সিকিউর প্রিন্টার, এই রিলেটেড একটা সাপোর্ট আপনাদের দিতে হবে। তারপর নেটওয়ার্ক রিলেটেড বেসিক সাপোর্ট গুলো দিতে হবে। নেটওয়ার্ক বলতে একজনের ভিপিএন কাজ করতেছে না, একজনের ওয়াইফাই কাজ করতেছে না, একজনের ল্যান কাজ করতেছে না, মানে এটা হলো নেটওয়ার্ক সাইটে বেসিক, অ্যাডভান্স না, অ্যাডভান্স হলো নেটওয়ার্ক টিমই থাকবে আলাদা। তারপরে আপনার আরেকটা সাপোর্ট আসবে এসএপির, মানে এই এসএপির সাপোর্টটা আসবেও বেসিক লেভেলে। অনেকে পাসওয়ার্ড ভুলে গেছে, সে হয়তো এসএপি লক করে ফেলছে, তো ওইটা আপনাকে আইটি সাপোর্ট থেকে আনলক করে দিতে হবে। এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, অনেক ক্ষেত্রে আপনার সেলস ফোর্স নিয়ে কাজ করতে হবে, সেলস ফোর্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে আপনার ইউজার প্রোফাইল কন্ট্রোল, ইউজার পারমিশন অ্যাক্সেস, অনেক লাইসেন্সের অ্যাক্সেস দিতে হবে। তারপরে আপনার ডিপ্লয়মেন্ট, ডিপ্লয়মেন্ট বলতে আপনার একজন নিউ জয়েনার আগের মাসে জয়েন করবে, মানে যেটা অনবোর্ডিং অফবোর্ডিং বলি আমরা। হুম। যদি আগামী মাসে আমরা 3 জন 5 জনকে অনবোর্ডিং করব, যেমন আমার আগের কোম্পানিতে প্রতি মাসে মিনিমাম 60 থেকে 70 জন অনবোর্ডিং করতে হতো। তো 60 থেকে 70 জন যখন নিউ এমপ্লয়ি জয়েন করে, তখন সেখানে হিউজ পরিমাণ কাজ আপনাকে করতে হবে। 60 থেকে 70টা ল্যাপটপ প্রিপেয়ার করতে হবে, অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে, তার যে নেসেসারি সফটওয়্যার সেগুলো ইনস্টল করতে হবে, ডিভাইস গুলো রেডি করতে হবে, পেরিফেরালস রেডি করতে হবে। আবার এর ভিতরে প্রতি মাসে দেখা যাবে 40 থেকে 50 জন কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে, তো তারা আবার ডিভাইস গুলো আপনাকে ফেরত দিবে, সেগুলো কি করতে হবে, আবার কিল ডিস্ক ইউজ করে পুরোপুরি রিমুভ করতে হবে, সবকিছু রিমুভ করে তারপরে ওইটা আবার আরেক ইউজারকে দিতে হবে। সো এই ধরনের অনেক। তারপর আউটলুক কনফিগারেশন, এটা একটা কমন টপিক, যে আউটলুক নিয়ে আপনি প্রচুর টিকেট পাবেন। সো আউটলুক প্রোফাইল নিয়ে কাজ করতে হবে। তারপর ওয়ান ড্রাইভ, মানে যেটা আমরা ক্লাউড টেকনোলজি বলি, সেই ওয়ান ড্রাইভ যেহেতু এখন কেউ আর ডেস্কটপে, যেমন আমার এখানে যে ডেস্কটপ ছিল, আপনাদের যদি আমি দেখাই, এখন এইখানে আমি যা স্টোর করব, এটা কিন্তু আমার ডেস্কটপে থাকবে না। হয়তো অনেকে মনে করতে পারেন এটা সি ড্রাইভে থাকবে, এটা আসলে সি ড্রাইভে থাকবে না, এটা থাকবে ওয়ান ড্রাইভের আন্ডারে, যেটা হলো ক্লাউড টেকনোলজি। যদি আমি, আচ্ছা, হ্যাঁ, তো এই ওয়ান ড্রাইভটা একটা বিগ রোল প্লে করে, যে ওয়ান ড্রাইভ কনফিগার করতে হয়, ওয়ান ড্রাইভের স্পেস বাড়াতে হয়, যদিও আপনার স্পেস এক্সটেন্ড করতে পারবেন না হয়তো আইটি সাপোর্টে। তো এই ধরনেরই মানে অনেক। তারপর বিপিএন রিলেটেড, নেটওয়ার্ক রিলেটেড আসবে। তারপর আপনার পাওয়ার শেলের কিছু বিষয় থাকে, জিপিও, বিশেষ করে গ্রুপ পলিসি অবজেক্ট। কারো আইডিয়া আছে জিপিও কি, গ্রুপ পলিসি অবজেক্ট কি? আচ্ছা, জিপিওটা হলো, উম, কিন্তু এটা এখন টাফ হয়ে যাবে, আমরা পরে আলোচনা করি। তো গ্রুপ পলিসি অবজেক্ট গুলো অনেক সময় প্রতিটা ডিভাইসের পলিসি আপডেট করতে হয়, মানে ফোর্সফুলি পাওয়ার শেল দিয়ে আপডেট করতে হয়। কারো পাওয়ার শেল নিয়ে আইডিয়া আছে? কেউ ইউজ করছেন পাওয়ার শেল? আচ্ছা, তো এটা হলো মূলত উইন্ডোজ পাওয়ার শেল, যেটা আপনার কাজের ক্ষেত্রে ইউজ করতে হবে। পলিসি আপডেট থেকে শুরু করে কোনো ডিভাইস অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, এই ধরনের অনেকগুলো কমান্ডই এখানে ইউজ করতে হয়, যেটার আলাদা একটা চ্যাপ্টার আসবে। তো এখানে আসলে ভ্যারাইটিস জিনিস আসবে। তারপরে রিয়েল টিকেট, যেমন যেটা আমি আজকে কোর্সের শুরুতেই, লেকচারের শুরুতেই বলছিলাম, এসএলএ, রেসপন্স এসএলএ, রেজলিউশন এসএলএ, এই বিষয়গুলো কি সেগুলো জানা, টিকেট সিস্টেম গুলো কিভাবে কাজ করে, কিভাবে আপনি একটা টিকেট অ্যাসাইন করবেন, অথবা কিভাবে আপনি আপনার কলিগকে অ্যাসাইন করবেন অথবা এসকেলেট করবেন, এই বিষয়গুলো নিয়ে আসবে। তো এখানে আসলে অনেক টপিকই কভার করতে হবে। তো যে কারণে আমি আসলে 4 to 6 মান্থ বলেছি, যেহেতু এখানে অনেকটা সময়ও দরকার। তো আশা করতেছি 4 মাসের ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে।
জি ভাইয়া, থ্যাংক ইউ সো হ্যাঁ, মাচ। আমার একটা কোয়েশ্চেন ইনশাআল্লাহ। ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল, এই ভিডিওগুলো কি ইউডিমিতে দিয়ে দিবেন আজকের ক্লাস ভিডিওটা? সব ইচ এন্ড এভরিথিং অলরেডি দিয়ে দেওয়া আছে, জাস্ট ইউডেমিটা আমি লাইভে নিয়ে আসতে পারি নাই কারণ ওদের কিছু থ্রেশ হোল্ড আছে যে মিনিমাম এত ঘন্টার ভিডিও আপলোড করতে হবে, তো ওইটা আমার মিট হয় নাই। আশা করতেছি আগামী 1-2 সপ্তাহের মধ্যে মিট করে আপনাদের সবাইকে অ্যাক্সেসটা দিয়ে দিব। এবং তখন আমরা ওখানে চ্যাপ্টার ধরে ধরে যে আপনাদের হয়তো বলা হবে যে এই সপ্তাহের ভিতরে এই চ্যাপ্টারটা আপনারা সবগুলো ভিডিও দেখবেন, পরে আমরা লাইভে এসে ওই পুরো চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব কার কোথায় প্রবলেম। আজকের ভিডিও আপলোড করলেই তো ওই থ্রেশহোল্ড পার হয়ে যাবে আশা করি। না না, ক্লাস এটা তো লাইভ ক্লাস, এটা আপলোড করে আপনি না, কি এগুলি করবেন? আপলোড হবে না। হ্যাঁ, এটা সরি, জাস্ট বুঝতে ওয়েস্ট অফ পারছি। টাইম, আমি আপনাদের সময় নিয়ে প্লে করতে চাই না। এটা আপলোড করলে কাজ হবে, 2 ঘন্টার আপলোড করলে কাজ হয়ে যাবে, কিন্তু এই 2 ঘন্টা কার সময় আছে যে 2 ঘন্টা ধরে 2টা লেকচার শেখা? কিন্তু আমরা এই যে লাইভ ক্লাসগুলো এইগুলো রেকর্ডগুলো কি পাবো না তাহলে? হ্যাঁ, এই রেকর্ড গুলো তো জুমে থাকতেছে, আপনারা চাইলে আমি আপলোড করে দিতে পারি, সেটা সমস্যা নেই, কিন্তু এটা আমার মতে আর কি ওয়েস্ট অফ টাইম হবে। কারণ মাঝে মাঝে অনেকে ক্লাসে নাও থাকতে পারে ভাই, সেই ক্ষেত্রে দিলে হ্যাঁ, সে সুবিধা। ক্লাসে না থাকলো, যেমন আজকে আমরা কি কম্পোনেন্ট নিয়ে আলোচনা করেছি, ডিসপ্লে সেটিং নিয়ে আলোচনা করেছি, যেটা নিয়ে 2টা ভিডিও অলরেডি আমি ইউটিউবে আপ করে দিয়েছি। তো ওই 2টা ভিডিও দেখলে কিন্তু আজকে পুরো লেকচারটা আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন আপনি 2 ঘন্টার ভিডিও দেখে ক্লিয়ার করবেন না 8 মিনিটের ভিডিও দেখে ক্লিয়ার করবেন? ভাই আপনারা তাহলে একটা চাইলে ব্যাপার দ্বারা, সরি ভাই, চাইলে এক হ্যাঁ ব্যাপার করতে দাঁড়াচ্ছে, আমরা পারেন। কি তাহলে কামিং 2 উইকস কোনো স্টাডি ম্যাটেরিয়াল পাচ্ছি না অ্যাজ লং অ্যাজ আপনি ওইটা আপলোড না করতেছেন, তাই তো? একটা কন্টেন্ট হয়তো আমরা ইউটিউবে ফ্রি কন্টেন্ট আকারে করব, রিলিজ করব, ওইটা হয়তো পেয়ে যাবেন, ওইটা আগামী সপ্তাহের শুরুর দিকেই পেয়ে যাবেন। আর আমি চেষ্টা করতেছি, কিন্তু আসলে একটু টাফ। ইউডেমিকে যদি আমি আজকেও রিভিউ করার জন্য সাবমিট করি, ওরা 2 উইক ডেজ নিবে, 2 ওয়ার্কিং ডেজ নিবে ওটা লাইভে নিয়ে আসার জন্য, যদি না কোনো ফল্ট ফাইন্ড করে। উম, ভাইয়া, আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স নিয়ে আমার একটা জিজ্ঞাসা ছিল, যেহেতু যেহেতু আপনাকে লাইভ পেয়েছি, মানে ল্যাঙ্গুয়েজ কোর্স নিয়ে একটা কোশ্চেন ছিল আমার। আমি কোশ্চেনটা করছিলাম বাট অ্যান্সার পাই নাই। বিষয়টা হচ্ছে A1 A2 বান্ডেলটা আমার কেনা আছে, হ্যাঁ। আমি চাচ্ছি B1টা কিনতে, বাট সেটা আমি দেখলাম B1টা শুধু নাই, ওটার সাথে A1 A2 বা A2 B1 না, একসাথে। ওটা সেপারেট আছে। আপনি আমাদের যে কোনো কোর্সই সেপারেট আছে, সেটা সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে। সবগুলো সেপারেট আছে, যে কোনো কোর্সই সিঙ্গেল কোর্স যে কেউ কিনতে পারে। আর এখানে আসলে জুমে ভিডিওগুলো আপ করা যাবে না, তার কারণ হলো যেহেতু আমরা সবকিছু ইউডেমি প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছি। এখন এইখানে যদি আমি পুরোটা ডিসক্লোজ করে দিই, এটা আসলে আমার জন্য ওয়াইজ হবে না, কারণ এটা যে কেউ যে কোনো জায়গায় পোস্ট করতে পারে। তো যে কারণে আমরা আপনাদের প্ল্যাটফর্মে অ্যাক্সেস দিয়ে দিব, এটা তো মানে এই কস্টের ভিতরে অ্যাডিশনাল কোনো কস্ট বা এফোর্ট আপনাদের এন্ড থেকে না, ওটা আমরাই আমাদের দায়িত্বে করে দিব। আমি চেষ্টা করবো ভাইয়া, অ্যাজ সুন অ্যাজ পসিবল ইউটিউবটা রিলিজ করার। ক্লাস ক্লাস শিডিউল নিয়ে যদি একটু বলতেন, কখন হ্যাঁ, ক্লাস। ক্লাস ক্লাসটা রোববার নিলে ভালো হয় না? ভাই আপনি অ্যাকচুয়ালি প্ল্যানটা যদি প্ল্যান বলতেন। সেটাই ছিল, রোববারই প্ল্যান ছিল, কিন্তু আগামীকাল আসলে আমার একটা কাজ পড়ে গেছে এবং পরের রবিবারেও একটা কাজ পড়ে গেছে, ওকে। আর্জেন্ট একটা ইস্যু তৈরি হয়ে গেছে। আদারওয়াইজ রবিবারেই মূলত আমার প্ল্যান। হয়তো আগামী ওকে। সপ্তাহটাও রবিবারে পারবো না, শনিবার এই টাইমেই করতে হবে। তারপরের থেকে আমরা ইনশাল্লাহ রবিবারে ব্যাক করবো। আর যদি আমি কোর্সগুলো ইউডেমিতে নিয়ে আসতে পারি তাহলে আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, এবং তখন এমনও হতে পারে 4 মাসেরটা 3 মাস 2 মাসেও শেষ হয়ে যেতে পারে। অনেস্টলি ভালো আমি ভালো। যদি আপনাদের বলি, এই আইটি ভিডিও গুলো করা খুবই টাইম টেকিং এবং খুবই স্ট্রেসফুল। বাট তারপরেও যদি এখন আমি যদি শুধু লাইভ ক্লাস করে আপনাদের ছেড়ে দেই, টু বি অনেস্ট 80% চলে যাবে। আর যদি আমি আপনাদের একটা ডকুমেন্ট ভিডিও করে ইউডেমিতে দিয়ে রাখি, যদি কোনোদিন ভুলেও যান, ইউডেমিতে ব্যাক করলে আপনার মনে পড়ে ব্যাক যাবে। করে আমরা শিখতে হ্যাঁ, পারবো, বা যে ওখানে কারণে আমরা মূলত, ভিডিও দেখার পরে কোনো সমস্যা দেখলে লাইভ ক্লাসে এসে আপনাকে প্রশ্ন করলাম, আপনি এবং শুধু আমাদেরকে বুঝিয়ে শুধু দিবেন। তাই না, ওইখান থেকে মূল যে সাপোর্টটা আপনারা পাবেন, কোন একটা জবে জয়েন করছেন, প্রবলেম ফেস করতেছেন, সমাধান পান ডাল না, দিয়ে এখানে রাখবেন। এসে সমাধান পেয়ে যাবেন। ওখানে তো মানে আমাদের লাইফ টাইম অ্যাক্সেস থাকবে ভাইয়া। হ্যাঁ, ওটা লাইফ টাইম।
যদি না তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়, মানে ওটা তো আমেরিকান পোর্টাল, আমার পোর্টাল না। আর যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে অথবা রাশিয়ার সাথে লেগে যায়, তাহলে হ্যাঁ, আমাকে সারেন্ডার তাইলে করতে হবে, কারণ এটা তাইলে আর হবে না। আমার নিজস্ব পোর্টাল ওকে। না। আর ভাইয়া আরেকটা সবচেয়ে ভাই বড় সমস্যা, ভাই আইটিতে আমার যদি আমরা না করি, চর্চার উপর না থাকি, ভুলে যায়। হ্যাঁ, এই জন্যই বললাম যে যাদের ম্যাক আছে তারা উইন্ডোজে আসেন, যাতে এইগুলো প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস ছাড়া আসলে হবে না। জি জি। যেমন স্যার আমরা যে আমার পাওয়ার সাথে শেলের কমান্ড গুলো শেখাবো, পাওয়ার শেলের কমান্ড গুলো আপনি আপনার ডিভাইসে প্র্যাকটিস করতে পারবেন, লিখে লিখে প্র্যাকটিস করতেই হবে। জি জি বলেন। ভাইয়া আমি স্যার জি হয়ে গিয়েছিলাম স্যার, এই জন্য বলতেছিলাম স্যার আমার কি আজকের ক্লাসের রেকর্ডটা পাবো কিনা, এক। আর সেকেন্ড হচ্ছে যে আরেকটা কোশ্চেন করেছিলাম স্যার, যে আমরা যারা আইটি সাপোর্টে জব করবো বা যারা জব করে তারা আপনার কন্টিনিউ মাঝে মধ্যে যে সকল আইটির টিকিট গুলো ফেস করে, এগুলো একটু যদি আরেকবার একটু রিভিউ করতে, বা কোন টপিক গুলো বা কোন জিনিসটা একটু ফেস করে এটা একটু বলতে। এটা নিয়ে আমরা অলরেডি একবার আলোচনা করেছি। এটা আপনি জাস্ট আমাদের কোর্স কন্টেন্ট, কোর্স আউটলাইন যেটা দেওয়া হয়েছিল গ্রুপে, ওইটা একটু দেখেন, ওখানে ওভারঅল আইডিয়াটা পেয়ে যাবেন। আর বলবো যে অল্প কিছুদিন ওয়েট করেন, যখন ইউডেমি কোর্সটা লাইভে চলে আসবে, ওখানে তো আমরা চ্যাপ্টার ওয়াইজ সবকিছু অর্গানাইজ করতেছি, চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবেন। আর রিয়েল লাইফ যে টিকিট গুলো, সেগুলো আমি একদম লাস্ট চ্যাপ্টারে মানে ওইখানে পোস্ট করব, রিয়েল যে টিকিট গুলো। ভাইয়া, জরুরি কিছু না থাকলে আমি লিভ নিচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমিও লিভ নিব। তো ধন্যবাদ সবাইকে। আর যদি কারো ওকে। কোনো কনফিউশন, কোনো কমেন্ট, কোনো সাজেশন থাকে, ফিল ফ্রি। এখন হয়তো অনেক ক্ষেত্রে আমি মনে করতেছি এটাই ঠিক, বাট আমিও রং হতে পারি। বাট ওখানে একটু মানে ফ্র্যাঙ্কলি গাইড করলেই হবে, যে ভাই ওকে, এইভাবে আসসালামু না আলাইকুম হয় ভাইয়া। এইভাবে হতে পারে। ওকে, ঠিক আছে। ধন্যবাদ। অলরাইট, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।